ওকে, আমরা আজকে অনুচক্রিকা ফোকাস আলোচনা করব। অনুচক্রিকা নিয়ে কথা বলবো এবং অনুচক্রিয়া কিভাবে রক্ত জমাট বাঁধাতে হেল্প করে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো চলো আমরা ক্লাস শুরু করি। তো খেয়াল করো, এইখানে প্রথমে একটা স্লাইড দেওয়া আছে। এই সাইটটা তোমরা পরে তো ডাউনলোড করতেই পারবা। যখন ডাউনলোড করে নিবা, প্রথম থেকে যখন কিভাবে কোন রক্তকণিকা তৈরি হয় দেখাইছিলাম, যে আমাদের লাল অস্থিমজ্জা থেকে যে স্টেম কোষ, সেই স্টেম কোষ থেকে কিভাবে কোন রক্তকণিকা তৈরি হয় আগে যেটা দেখাইছিলাম ওটা ডিটেলস এটা। সো এটা আসলে এভাবে করে প্রয়োজন নাই আজকের ক্লাসের জন্য আর কি, এভাবে প্রয়োজন নাই। তো আমি তোমাদের দিয়ে দিলাম, পরে স্লাইড থেকে তোমরা দেখে নিতে পারবা। এটা অলরেডি তোমাদের পড়াই ফেলছি যে কিভাবে লোহিত রক্তকণিকা তৈরি হয়, কিভাবে ইউসিনোফিল তৈরি হয়, বেসোফিল কিভাবে তৈরি হয়, মনোসাইট কিভাবে তৈরি হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট কোনটা কীভাবে তৈরি হয়, কীভাবে অ্যান্টিবডি তৈরি হয়, কীভাবে অনুচক্রিকা তৈরি হয়, এগুলো তোমাদের অলরেডি দেখাই ফেলা হয়েছে। ওকে, জাস্ট আমি অ্যাড করে দিলাম। তো এখন আমি কথা বলবো অনুচক্রিকা নিয়ে। অনুচক্রিকা দেখো, আমি স্লাইড আগে থেকে রেডি করে রাখছি যাতে করে এক্সচেঞ্জ ফিগুলো মিস না হয়ে যায়। আর আই থিঙ্ক স্লাইডে পড়লেই তোমাদের জন্য এখন বেটার, সময়ও কম লাগবে, ক্লাসটাও দ্রুত শেষ হয়ে যাবে। নোট করা নিয়ে প্যারা নেই, তোমরা তো পরে স্লাইড পেয়ে যাবে, ওখান থেকে নোট করে নিতে পারবা। তো খেয়াল করো, অনুচক্রিকার ক্ষেত্রে প্রথমে কি লিখছি, অন্যান্য নাম। আমরা সবগুলোর ক্ষেত্রে অন্যান্য নামগুলো পড়ছি। অনুচক্রিকার অন্যান্য, অনুচক্রিকার আরেকটা নাম হচ্ছে প্লাটিলেট। প্লাটিলেট বা প্লাটিলেটস বলি আমরা একে, অনেকগুলো অনুচক্রিকা একসাথে আমরা প্লাটিলেটস বলি, ঠিক আছে। আর অনুচক্রিকার আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট এর অনুচক্রিকার আরেক নাম থ্রোম্বোসাইট। এই থ্রোম্বোসাইট নামটার সাথে থ্রোম্বোপ্লাস্টিন আর থ্রোম্বোকাইনেজ নামক এনজাইমের একটু মিল আছে, এটা আমরা পরে দেখব, ঠিক আছে। এই থ্রোম্বোসাইট নামটা ভালো করে মনে রাখতে হবে আমাদের। এই অধ্যায়ে পড়তে গেলে অনুচক্রিকার নামের ক্ষেত্রে থ্রোম্বোসাইট নামটাকে বেশি ভালো করে মনে রাখতে হবে। থ্রোম্বোসাইট, প্লাটিলেট তো এটা একটা কমন নাম, প্লাটিলেট তোমরা সবাই জানি। আকার এবং আকৃতি, অনুচক্রিকার আকার আকৃতি কেমন হয়, এটা আসলে নির্দিষ্ট কোনো শেল্প নাই। তারপরে কোনো কোনো জায়গায় বলছে রড আকৃতি, রড আকৃতি, কোনো কোনো জায়গায় দেখা যায় গোলাকার, আবার অনিয়তকার, অনিয়তাকার, মানে নির্দিষ্ট কোনো আকার নাই, অনিয়মিত আকার। অনিয়ত আকার শব্দটা আসছে কোথা থেকে, অনিয়মিত আকার। অনিয়মিত মানে কি, নির্দিষ্ট কোনো নিয়মিত কোনো আকার নাই, এটাকে বলা হয় অনিয়মিত আকার, ঠিক আছে। এবার দেখো, এবার ইনফরমেশনটা আমি আগে থেকে লিখে রাখছি যে সংখ্যা প্রতি প্রতি ঘন মিলিমিটারে, কিউবিক মিলিমিটার, ঘন মিলিমিটারকে বলা হয় কি সিএমএম, বা এটাকে আমি আরেকভাবে বলতে পারি এম মানে মিলিমিটার কিউব, হুইচ ইজ ঘন মিলিমিটার। প্রতি ঘন মিলিমিটারে, প্রতি ঘন মিলিমিটারে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, এরকম একটা ইনফরমেশন আছে তোমাদের আজমল স্যারের বইয়ে। আলিম স্যারের বইয়ে মনে লেখা আছে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। তোমরা দুটাই মাথায় রাখো, দুটাই তোমরা মাথায় রাখো, কারণ দুটাই আমাদের পাইছি আমরা যেহেতু বইয়ের মধ্যে। এখন তোমাদের একটা প্রশ্ন আছে, ভাইয়া তাহলে কোনটা আনসার করবো, তাহলে তোমাকে এখানে অপশন দেখে আনসার করতে হবে। আবার অনেকে প্রশ্ন করে, ভাইয়া যদি পরীক্ষায় দুটাই দেওয়া থাকে তাহলে কোনটা আনসার করব, ঠিক আছে। যদি দুটাই প্রশ্ন দেওয়া থাকে, দেখো 1.5 লক্ষ থেকে 4 লক্ষ আর 2.5 লক্ষ থেকে 5 লক্ষ দুটাই কখনো পরীক্ষা আসবে না, দুটোই একসাথে কখনো পরীক্ষা আসবে না। স্যাররা প্রশ্ন করলে যে কোনো একটা রাইটারের বই থেকে প্রশ্ন করবে, একটা রাইটার ফোকাস রেখে প্রশ্ন করবে, তাহলে তুমি দেখে বুঝতে পারবা যে কোনটা থেকে প্রশ্নটা আসছে। কখনো দুই রাইটার পাশাপাশি খুলে ইচ্ছা করে এরকম পেঁচানো মার্কা প্রশ্ন স্যাররা করবেন না। ওকে, তাহলে জাস্ট দুইটা আমরা একটু মাথায় রাখি, একটা হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, একটা 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। 1.5 লক্ষ থেকে 4 লক্ষ আমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে বলছে, আলিম স্যারের বইয়ের মধ্যে বলছে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। গড়ে এই নাম্বারটা 2.5 থেকে 3 বা 4 এর মাঝখানে আপ ডাউন করে। বুঝতে পারলাম কি কথাটা? ওকে, এখন আবার আসি গড় আয়ু। গড় আয়ুর ক্ষেত্রে সেম অবস্থা। গড় আয়ুর ক্ষেত্রে আজমল স্যার বলছেন 5 থেকে 9 দিন, একটা অনুচক্রিয়া গড়ে 5 থেকে 9 দিন বাঁচে। ওকে, একটা অনুচক্রিয়া গড়ে 5 থেকে 9 দিন বাঁচে। আবার আলিম স্যার বলছেন 2.5 থেকে 9 দিন। আলিম স্যার কি বলছেন, 2.5 থেকে 9 দিন। তাহলে আমাদের দুটোই মাথায় রাখতে হবে। তাহলে এখানে এই জন্য আমি এটাকে আগে থেকে লিখেই রাখছি, গড় আয়ু আর প্রতি ঘন মিলিমিটারে সংখ্যা, এটাকে তোমাদের দুইটা জায়গা থেকে দুই রকম আছে, আমি দুইটাই তোমাদের এখানে দিয়ে দিলাম, তোমরা দুটোই মাথায় রাখবা। তাহলে আবারও বলতেছি, এদের সংখ্যা 1.5 লক্ষ থেকে 4 লক্ষ একটা ভ্যালু দেওয়া আছে, আবার 2.5 লক্ষ থেকে 5 লক্ষ একটা ভ্যালু দেওয়া আছে, দুটোই জানো। গড় আয়ু 5 থেকে 9 দিন একটা ভ্যালু,
2.5 থেকে 9 দিন আরেকটা ভ্যালু, দুটোই আমাদের জানতে হবে। ওকে, এবার দেখো শুধুমাত্র যেখানে সঞ্চিত থাকে এরকম একটা কথা, এটা এক্সট্রা ইনফো আলিম স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের অনুচক্রিকাগুলা শুধুমাত্র আমাদের প্লিহাতে জমা থাকে। তাহলে প্লিহা কি আমরা নেক্সট ক্লাসে শিখবো। শুধুমাত্র প্লিহা বা স্প্লেন বলা হয় ইংলিশে এটাকে, স্প্লেন। এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। নেক্সট ক্লাসে যখন আমরা লসিকা পাবো তখন জানবো। শুধুমাত্র প্লিহা বা স্প্লেনে জমা থাকে, দেহের অন্য কোথাও আর অনুচক্রিকা জমা রাখতে পারে না। এই ইনফরমেশনটা খুব ভালো করে মনে রাখবা। যেমন আমরা দেখছি লোহিত রক্তকণিকা বিভিন্ন জায়গায় জমা থাকতে পারে, যেমন আমাদের যকৃতে লোহিত রক্তকণিকা আছে। যকৃতে যেহেতু আমাদের ডাইরেক্ট রক্তই জমা থাকে, তাহলে লোহিত রক্তকণিকা থাকবে। আমাদের বিভিন্ন জায়গায় লোহিত রক্তকণিকা জমা থাকতে পারে দেহের। শ্বেত রক্তকণিকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম তৈরি করে ফেলে। যেমন তো যকৃতে শ্বেত রক্তকণিকাকে কি বলে, মনোসাইটকে কি বলে, কাফার কোষ বলে। স্নায়ুতন্ত্রে শ্বেত রক্তকণিকা কি বলে, মাইক্রোগ্লিয়া বলে। এক একটা জায়গায় শ্বেত রক্তকণিকা সে ওই জায়গায় থাকে, ওই জায়গায় জমা থাকে। কেন? ওই জায়গায় যদি কোনো জীবাণু আক্রমণ করে সেখানে যাতে কি করতে পারে, খেয়ে ফেলতে পারে ওই জায়গায় জীবাণুগুলাকে। যেমন আমরা যকৃতের অ্যালভিওল আছে, ফুসফুসের অ্যালভিওল আছে, যকৃতের না ফুসফুসের অ্যালভিওল আছে, কিন্তু আমরা কি দেখছি, ম্যাক্রোফেজ দেখছি, শ্বেত রক্তকণিকা জমা থাকতে দেখছি। কিন্তু কোনো জায়গায় কিন্তু অনুচক্রিকা জমা থাকতেছে এরকম কিন্তু আমরা দেখি নাই। আমাদের প্লিহা বা স্প্লেন, যেটা আমাদের পাকস্থলীর ঠিক নিচে অগ্নাশয়ের সামনের দিকে, অগ্নাশয়ের সামনের দিকে পাকস্থলীর ঠিক নিচের দিকে যে অঙ্গটা প্লিহা বা স্প্লেন, সে কি জমা রাখতে পারে, সে হচ্ছে অনুচক্রিকা জমা রাখতে পারে। ঠিক আছে, ওকে। প্রতিদিন উৎপাদন কতটুকু অনুচক্রিকা প্রতিদিন তৈরি হয়? 20,000 কোটি। কত? 20,000 কোটি। তাহলে এই 20,000 কোটিকে 86,400 দিয়ে তোমরা ভাগ করো, তাহলে প্রতি সেকেন্ডে কতগুলো তৈরি হয় তুমি ভাগ বের করতে পারবা। প্রতিদিনে 20,000 কোটি সংখ্যক অনুচক্রিকা আমাদের দেহে প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন। এটা কিন্তু একদিনের ভ্যালু কিন্তু আমরা বলছি 20,000 কোটি। তাহলে 20,000 কোটি আর একদিনে 86,400 সেকেন্ড। একদিনে কত সেকেন্ড? একদিনে 1 মিনিটে 60 সেকেন্ড। তো 60 মিনিটে 1 ঘন্টা, 60 ইন্টু 60 3,600 সেকেন্ড হতেছে 1 ঘন্টায়। আর একদিনে 24 ঘন্টা, তাহলে 3,600 গুণ 24 কত হয়? 86,400 সেকেন্ড। তাহলে একদিনে 86,400 সেকেন্ডে আমাদের এতটুকু লোহিত অনুচক্রিকা প্রতিদিন তৈরি হচ্ছে। এই কথার মধ্যে জানতে হবে। ঠিক আছে, তারপর দেখো থ্রোম্বোকাইনেস নামের একটা ওয়ার্ড আমি লিখে রাখছি। থ্রোম্বোকাইনেস কি? অনুচক্রিকা ভাঙনের ফলে থ্রোম্বোকাইনেস নামক একটা এনজাইম তৈরি হয়, এটাকে থ্রোম্বোপ্লাস্টিনও বলে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি অনুচক্রিকা ভাঙনের ফলে, অনুচক্রিকা ভাঙনে দেখো থ্রোম্বোসাইট থেকে থ্রোম্বোকাইনেস, কোনো কিছু নাম এসে যদি এস থাকে তাহলে সেটা কাকে ইন্ডিকেট করে? এনজাইমকে ইন্ডিকেট করে। যেমন লাইপেস, অ্যামাইলেস, সুক্রেস, মল্টেস, সেলুলেস। তাহলে এখানে থ্রোম্বোকাইনেস, এটা কাইনেস প্রকৃতির একটা এনজাইম। ওকে, অনুচক্রিকা ভাঙনে থ্রোম্বোকাইনেস উৎপন্ন হয় যা রক্ত জমাটে সাহায্য করে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি, ভাইয়া বলো তো অনুচক্রিকার প্রধান কাজ কি, তোমার সব উত্তর দিতে পারবা। কি কাজ অনুচক্রিকার প্রধান কাজ? অনুচক্রিকার প্রধান কাজ রক্ত জমাট বাঁধতে হেল্প করা। আর কোনো জায়গায় যখন কেটে যায় তখন ওখান থেকে রক্তপাত হয়। রক্তপাত হলে ওই জায়গার যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সব বাইরে আসে। ওই অনুচক্রিকাগুলা যেগুলো বাইরে চলে আসে দেহ থেকে ক্ষত হয়ে, সেই অনুচক্রিকাগুলা ভেঙে যায়। ভেঙে থ্রোম্বোপ্লাস্টিন নামক থ্রোম্বোকাইনেস টাইপের একটা এনজাইম তৈরি করে। থ্রোম্বোপ্লাস্টিন আর থ্রোম্বোকাইনেস সেমি। ওকে, তাহলে এই থ্রোম্বোকাইনেস উৎপন্ন করে যা রক্ত জমাট বাঁধতে হেল্প করে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা আমরা কিন্তু জানলাম। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানলাম কই থেকে? এক্সট্রা ইনফো কিন্তু এখানে ছিল। হ্যাঁ, বেশ কিছু, একটা সেকেন্ড আরো, এখানে কিন্তু বেশ কিছু এক্সট্রা ইনফো কিন্তু আমাদের আছে। বুঝছো কিনা বলো? আর তোমার সাইট তোলার জন্য একটু সময় দিলাম, দাও।
স্লাইড তোলা আমার মনে হয় ক্লাস একেবারে করা যায়, পরে তোমাদের স্লাইড তোলার জন্য টাইম দিলে হবে, তাই না? ওকে ওকে, তা তোমাদের স্লাইড পরে তোমরা তোলো, আমরা আমরা লিখে ফেলো জাস্ট যতটুকু সময় তোমরা পাও। আমার মনে হয় এটা সময়টা এনাফ তোমাদের ক্লাসে স্লাইড তোলার জন্য। ভাই এখন কি আগের ক্লাসের মতো লম্বা ক্লাস নেবেন না? এখন অতটা লম্বা ক্লাস নিবো না ভাইয়া, একটু অল্প ক্লাস নিবো আমি, ঠিক আছে? যে একজন হিসাব করে ফেলছে সেকেন্ডে 23,148টা, ওকে? তোমার এটা মানে হিসাব করে নিও, সমস্যা নাই, এটা তেমন গুরুত্বপূর্ণ হিসাবও না, ঠিক আছে? রক্ত জমাট বাঁধানো লেখা দমে। আচ্ছা, এবার দেখো অণুচক্রিকা নিয়ে আরো কিছু জিনিস আমরা জানি। অণুচক্রিকার কাজ, অণুচক্রিকার কাজ, ওকে? এখন আমরা অণুচক্রিকার কাজ নিয়ে জানবো। 5 হয়ে গেল কেমনে? অণুচক্রিকার কাজ, দেখো এইখানে যে জিনিসগুলো আছে, আগের স্লাইডে যে জিনিসগুলো ছিল, এগুলো কিন্তু সব হচ্ছে মেমোরাইজ, এমসিকিউ এর জন্য মেমোরাইজ। আর অণুচক্রিকার কাজের ব্যাপারটা তোমাদেরকে আমি বলছিলাম, অণুচক্রিকার কাজ বা যে কোনো রক্তকণিকার কাজ তোমরা পড়ে নিবা, এটা সৃজনশীলও কিন্তু আসে, এটা কিন্তু সৃজনশীলও আসে, ওকে? এমসিকিউতে আসে। দেখো হিমোস্ট্যাটিক প্লাক, শিরোনামগুলো খেয়াল করে দেখো। 1 নম্বর শিরোনাম হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি, 2 নম্বর শিরোনাম হচ্ছে এন্ডোথেলিয়াল রিপেয়ার, 3 নম্বর শিরোনাম হচ্ছে সেরোটোনিন ক্ষরণ, হিস্টামিন ক্ষরণ, ফ্যাগোসাইটোসিস। এই 5টা শিরোনাম তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে 5টা শিরোনামই দেওয়া আছে, 5টা লাইন দেওয়া আছে। আমি এখানে লাইনটাকে কিওয়ার্ডে ভাগ করছি, কিওয়ার্ডে ভাগ করা হয়েছে এখানে অণুচক্রিকার কাজগুলাকে। এখন খেয়াল করো, প্রথমে আসি হিমোস্ট্যাটিক প্লাগ মানে কি। প্লাগ দেখো আমাদের কারেন্টের লাইনে এরকম থাকে না ছিদ্রের মতো, এটাকে আমরা কি বলি? সকেট। আর এই সকেটে আমরা যেটা লাগাই এটা বলে প্লাগ, এই যেটা আমরা লাগে এটাকে বলা হচ্ছে কি? প্লাগ। ছিদ্রের মতো থাকে ওটা হচ্ছে সকেট, আর যেটা আমরা লাগাই ওটা হচ্ছে প্লাগ। তাহলে প্লাগ লাগিয়ে কি করা হয়? ছিদ্রকে বন্ধ করা হয়। তাহলে কোনোটা জায়গায় যখন কেটে যায় তো রক্তনালীতে কি তৈরি হয়? একটা ছিদ্র তৈরি হয়। তাহলে তোমার জিনিস তোমাদের দেখাই, ধরো এটা একটা রক্তনালিকা, এটা রক্তনালিকা, রক্তনালিকাতে কেটে গেছে, ওকে? কোথায় কাটছে? ধরো দেখালাম এই যে এইটুকু জায়গায় কাটছে, এখানে একটা ক্ষত তৈরি হয়েছে, এটা ক্ষত তৈরি হয়েছে। তো এখান থেকে যদি ক্ষত তৈরি হয় তো এখান থেকে রক্তপাত হবে, এখান থেকে কি হবে? রক্তপাত হবে। তো এখান থেকে যখন রক্তপাত হবে তাহলে এই জায়গাটা ছিদ্র হয়ে গেলো, তার মানে এখানে একটা সকেট তৈরি হলো। তখন কি হবে জানো? তখন এই যে রক্তনালিকার যে রক্তনালিকা যেটা, এই যে আমাদের যে রক্তনালিকা, এই যে রক্তনালিকা, রক্তনালিকার যে প্রোটিন, রক্তনালিকা তো কোষ দিয়ে তৈরি, রক্তনালিকা মানে বুঝছো তো, শিরা আর ধমনী এগুলো তো কোষ দিয়ে তৈরি। ওদের কোষ থেকে কিছু তন্তুর মতো প্রোটিন তৈরি হবে, যেহেতু এরা কোষ দিয়ে তৈরি। কি তন্তু? কোলাজেন তন্তু। কি তন্তু? কোলাজেন তন্তু। কোলাজেন একটা প্রোটিনের নাম, পড়ছো মনে হয়, কোলাজিনেজ। কোলাজিনেজ এনজাইম দিয়ে পরিপাক করা হয়। কোলাজেন তন্তু এরকম তন্তুর মতো তৈরি হবে, যেহেতু ওই জায়গাটা কেটে গেছে। তো ওই জায়গার কোষগুলো এরকম সুতার মতো ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাবে। এবং এই কোলাজেন তন্তুকে কি আটকায় যাবে জানো? এই কোলাজেন তন্তুতে কি আটকাবে? এনি আইডিয়া? এই কোলাজেন তন্তুতে অণুচক্রিকাগুলো আটকায় যাবে। এই কোলাজেন তন্তুতে অণুচক্রিকাগুলো কি হয়ে যাবে? আটকায় যাবে। এই কোলাজেন তন্তুতে অণুচক্রিকাগুলো আটকায় যাবে। এবং শুধু অণুচক্রিকা আটকাবে ব্যাপারটা এরকম না, সাথে আবার এই অণুচক্রিকাগুলো সেরোটোনিন ক্ষরণ করবে। কি ক্ষরণ করবে? সেরোটোনিন যে সংকোচন করে। রক্তনালিকার কি করে? সংকোচন করে। এই যে এখানে লেখছো সেরোটোনিন ক্ষরণ। রক্তনালিকা কি করবে? সংকোচন করবে, যার ফলে এই জায়গাটা যে ছিদ্রটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ছোট ছোট হওয়া শুরু করবে। এবং সেরোটোনিন আরো কাজ করে। কি করে? এই যে এখানে যে জমাটগুলো বাড়তেছে অণুচক্রিকা, ওই অণুচক্রিকাগুলো জমাট বাড়তেছে, এদেরকেও ওই জায়গায় ফিট হইতে হেল্প করবে। এইভাবে করে ওই পুরো ছিদ্রটা অণুচক্রিকা দিয়ে কি করে ফেলা হবে? ভট করে ফেলা হবে। যেহেতু ওই ছিদ্র অণুচক্রিকা দিয়ে ভট করে ফেলা হইতেছে, তাহলে এটাকে একটা প্লাগের মতো কাজ করতেছে। সকেট মানে ছিদ্র, আর প্লাগ মানে কি? এটা বন্ধ করে। তাহলে এটা একটা প্লাগের মতো কাজ করতেছে। এটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাগ। হিমো শব্দটা আসে হিম থেকে। হিম মানে কি? রক্ত। আর স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলো না, স্থিতি। স্ট্যাটিক মানে কি? স্থিতি। রক্ত স্থিতির প্লাগ মানে কি? এমন একটা প্লাগ যে রক্তকে কি করে ফেলে? স্থিতিশীল করে, মানে জমাট বাঁধায় ফেলে। ঠিক আছে? হিমোস্ট্যাটিক প্লাগ
অনুচক্রিকা তৈরি করে, অনুচক্রিকা তৈরি করে, ফলে ফলে কি হয়, রক্তপাত বন্ধ হয়। তাহলে এমসিকিউতে কি আসবে, এমসিকিউতে আসবে হিমোস্ট্যাটিক প্লাগ কে তৈরি করে, এমসিকিউতে কি আসবে বলো, এমসিকিউতে আসবে হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাগ কে তৈরি করে। একটা মিনিট, এটাকে জানি কিভাবে লক করে, টুলস, আচ্ছা থাকা লাগবে না। তাহলে হিমোস্ট্যাটিক প্লাগ গঠনটা হয়ে গেল। এবার আসো এন্ডোথেলিয়াল রিপেয়ার, এটার মানে কি? তাহলে প্রথম লাইন শিখে ফেললাম, অনুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ তৈরি করার মাধ্যমে রক্ত ইয়েটাকে কি করে, বন্ধ করে। এটা সাধারণ একটা প্রসেস। কোন জায়গায় কেটে গেছে, ওই জায়গায় কোলাজেন তন্তুগুলো বের হয়ে আসছে, ওই কোলাজেন তন্তুতে কি আটকায় গেছে, অনুচক্রিকা, আর সেই অনুচক্রিকা আটকায় ওই জায়গাটাকে কি করে দিছে, জমাট বাঁধিয়ে দিছে। এবং এই জায়গায় আবার কি হেল্প করছে, সেরোটোনিন হেল্প করছে। সেরোটোনিনের কাজটা চলো আমরা দেখে নিই। সেরোটোনিন কি, অনুচক্রিকা, সেরোটোনিন কি, অনুচক্রিকা ক্ষরণ করে সেরোটোনিন, সেরোটোনিন যা রক্ত নালিকা সংকোচন করতে কি করে, সাহায্য করে। আগের কথাই না, আগের কথাই লিখলাম, রক্তনালিকাকে সংকোচন করতে সাহায্য করে। তেমনি হিস্টামিনও একই জিনিস। হিস্টামিনকে 5-HT বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন নামে ডাকা হয়। 5-HT জানো তাহলেই হবে। হিস্টামিনের আরেক নাম 5-HT বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন। এ কি করে, অনুচক্রিকা বিনষ্ট হওয়ার আগে, বিনষ্ট হবার আগে 5-HT ক্ষরণ করে। তাহলে হিস্টামিন কখন ক্ষরণ হয়, একটা হচ্ছে সেরোটোনিন, একটা হচ্ছে হিস্টামিন। হিস্টামিন কখন ক্ষরণ হয়, অনুচক্রিকা বিনষ্ট হওয়ার আগে। অনুচক্রিকা বিনষ্ট হওয়ার আগে 5 হিস্টামিন ক্ষরণ হয়, ক্ষরণ করে, যা রক্তনালিকাকে সংকোচন করে ক্ষতের পরিমাণ কমিয়ে দেয়। একই কাজ না, দেখো তো একই কাজ করতেছে না, একই কাজই কিন্তু করতেছে। 5-HT আর সেরোটোনিন কিন্তু মোরলেস সেম কাজই করতেছে। তার মধ্যে সেরোটোনিন আরেকটা কাজ করতে পারে, রক্ত জমাট বাঁধাকে বলা হয় রক্ত তঞ্চন, তঞ্চন পিণ্ড বলে। দেখবা যে জায়গায় রক্ত জমাট বেঁধে যায় ওই জায়গায় লাল একটা জেলির মতো একটা জিনিস তৈরি হয়, পরে সেটা শক্ত হয়ে কালো হয়ে যায়, দেখছো না? তো ওটাকে তঞ্চন পিণ্ড বলে। ওই তঞ্চন পিণ্ডকেও সংকোচন করে ওইটাকে বিভিন্ন জায়গায় সরতে হেল্প করে, মানে ফিট হইতে হেল্প করে। ঠিক আছে, এটাও সেরোটোনিন করে। তো মোরলেস সেরোটোনিন আর হিস্টামিন একই কাজই করতেছে। সেরোটোনিন অনুচক্রিকা ক্ষরণ করবে অলওয়েজ, আর হিস্টামিন কখন ক্ষরণ হবে, অনুচক্রিকা যখন নষ্ট হয়ে যাবে ঠিক তার আগে, যাতে করে ওই জায়গাটা, যে জায়গায় ক্ষত হয়েছে ওই জায়গাটা কি হইতে পারে, সংকোচন হইতে পারে। এবার আসি এন্ডোথেলিয়াল রিপেয়ার, এর মানে কি খেয়াল করো। এন্ডোথেলিয়াল মানে কি, এই হচ্ছে একটা রক্তকণিকা, রক্তনালিকা, ধরো শিরা বা ধমনী, বা এবার ধরো আমি অন্য কালার দিয়ে আঁকাই, চলো আমরা মানে শিরার কালার দিয়ে আঁকাই, শিরার কালার দিয়ে আঁকাই। ধরো এটা একটা রক্তনালিকা, এই রক্তনালিকার ভিতরে কি আছে, রক্ত আছে। রক্তনালিকার ভিতরে কি আছে, রক্ত আছে, রক্ত আছে এই রক্তনালিকার ভিতরে। এখন এর এন্ডোথেলিয়াল কি, এন্ডোথেলিয়াল মানে রক্তনালিকার ভেতরের যে আবরণ। একটা যদি পাইপ হয় রক্তনালিকা, রক্তনালিকা যদি একটা পাইপ হয় তাহলে ভিতরে একটা আবরণ আছে না, ভিতর দিকে তো একটা আবরণ আছে, এটাই হচ্ছে এন্ডোথেলিয়াল। তো এটাই হচ্ছে কি এন্ডোথেলিয়াল, এই যে এন্ডোথেলিয়াল, এন্ডো মানে ভিতরে, থেলিয়া, থেলিয়া শব্দটা থ্যালাস থেকে আসছে, যার নাম হচ্ছে দেহ, এন্ডোথেলিয়াল। এন্ডোথেলিয়াল রিপেয়ার
করে অণুচক্রিকা। কেন রিপেয়ার করবে? কেউ রিপেয়ার করবে, ধরো এই জায়গায় একটা ক্ষত তৈরি হয়েছে, এই জায়গায় কি তৈরি হয়েছে? ক্ষত তৈরি হয়েছে, তারপরে এখান থেকে কি হবে? রক্তপাত হবে। তাহলে এইখানে যে অ্যান্ডোথেলিয়াল আছে, এই অ্যান্ডোথেলিয়ালের কোষগুলাকে দ্রুত বিভক্ত করার, বিভাজন করে এই জায়গাটাকে জমাট বাঁধানোর জন্য কে হেল্প করে? অণুচক্রিকা হেল্প করে। অর্থাৎ অ্যান্ডোথেলিয়াল যেটা ক্ষত হয়ে গেছে, রক্তরেখার ভেতরের আবরণ যেটা ক্ষত হয়ে গেছে, সেইটাকে, সেই জায়গায় কোষকে বিভাজিত করে, সেই জায়গার কোষকে বিভাজিত করে পুনরায় ওই ক্ষতটা নিরাময় করতে কে হেল্প করে? অণুচক্রিকা হেল্প করে। তাহলে এটা অণুচক্রিকা দ্বারা হয়। ওকে, ডান। তাহলে এই লাইনটাকে লিখবো। সবশেষে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে কি বলো তো? হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ করার একটা প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস কি? জীবাণু ভক্ষণ করার একটা প্রক্রিয়া। ওকে, এটা কার কাজ অ্যাকচুয়ালি? ফ্যাগোসাইটোসিসটা মূলত কার কাজ বলো তো? ফ্যাগোসাইটোসিসটা কে করে আসছে এতদিন? আমরা কি জানি? শ্বেত রক্তকণিকা করছে। ওকে, শ্বেত রক্তকণিকার এই কাজটা অণুচক্রিকা করতে পারবে। ফ্যাগোসাইটোসিস কাজটা অণুচক্রিকা করতে পারবে। কিভাবে করবে ফ্যাগোসাইটোসিস? দেখো, অণুচক্রিকা ফ্যাগোসাইটোসিস করে এর মাধ্যমে সে কার্বন কণা, ভাইরাস ও ইমিউন কমপ্লেক্স ভক্ষণ করে। ইমিউন কমপ্লেক্স, ইমিউন কমপ্লেক্স ভক্ষণ করে। কি কি? কার্বন কণা, ভাইরাস ও ইমিউন কমপ্লেক্স ভক্ষণ করে। ঠিক আছে, অনেক বড় বড় জিনিস ভক্ষণ করতে পারে। ব্যাকটেরিয়া সেভাবে সে ভক্ষণ করে না, কিন্তু সে ভাইরাসকে ভক্ষণ করতেছে, কার্বন কণাকে ভক্ষণ করতেছে, আমাদের দেহে যে কার্বন কণাগুলো যেটা আছে। আবার ইমিউন কমপ্লেক্স, ইমিউন কমপ্লেক্সটা কি? ইমিউন কমপ্লেক্স মানে হচ্ছে একটা জীবাণু দেহের মধ্যে প্রবেশ করছে, শ্বেত রক্তকণিকা তাকে মারতে গেছে। সবসময় যে মারবে এমন না, অনেক সময় কি করে, শ্বেত রক্তকণিকার জীবাণু চারিদিকে জড়ো হয়ে জীবাণুটাকে স্তূপ করে ফেলায় রাখে, পরে যাতে অন্যান্য শ্বেত রক্তকণিকা বা অ্যান্টিবডি এসে তাকে মারতে পারে। তো ওই যে একটা জীবাণু প্লাস শ্বেত রক্তকণিকা স্তূপ হয়ে যে পুরো থাকে, ওটাকে ইমিউন কমপ্লেক্স বলে। ওইটাকেও কে ভক্ষণ করতে পারে? ওইটাকে অণুচক্রিকা ভক্ষণ করতে পারে। বুঝতে পারছো? তাহলে জীবাণু আর শ্বেত রক্তকণিকা মিশ্র একটা অবস্থা, এটাকে ইমিউন কমপ্লেক্স বলতেছে। ওইটাকেও কে ভক্ষণ করতে পারে? অণুচক্রিকা ভক্ষণ করতে পারে। এবং এই ভক্ষণ করার প্রক্রিয়াটাকে কি বলতেছে? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। শুধুমাত্র যে শ্বেত রক্তকণিকা করে এমন না, ফ্যাগোসাইটোসিস অণুচক্রিকা করে। কি কি করে? কার্বন কণা, ভাইরাস ও ইমিউন কমপ্লেক্স। এগুলো এমসিকিউতেও আসে, সৃজনশীল তো পুরো কাজটাই আসতে পারে, তখন তোমার লিখবা। ডান। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের অণুচক্রিকার কাজ পড়া হয়ে গেল। ঠিক আছে, এইবার আসো আমরা কিছু কনসেপ্ট একটু দেখে আসি। দেখো এখানে কনসেপ্টের মধ্যে ওই কথাগুলো লেখা আছে, এটা তোমাদের তোলার দরকার নেই, কনসেপ্ট জিনিস আমরা তুলি না। ঠিক আছে, দেখো অণুচক্রিকা সেরোটোনিন ক্ষরণ করে। অণুচক্রিকা থেকে সেরোটোনিন ক্ষরণ হয়, যা তঞ্চন পিণ্ডকে সংকুচিত করে এবং অন্য স্থানে সংবহিত করতে সাহায্য করে। মানে কি? একটু এক্সট্রা একটু জেনে রাখো তোমরা। তঞ্চন পিণ্ড মানে কি? যে রক্ত জমাট বাঁধা, একে বলে রক্ত তঞ্চন। তঞ্চন পিণ্ড মানে কি? রক্ত জমাট বাঁধলে এই জায়গায় যে একটা ওই যে বললাম না কি হয়, প্রথমে একটা জেলির মতো জিনিস তৈরি হয়, পরে সেটা শুকায় কালচে হয়ে যায়, ওটা হচ্ছে পিণ্ড। ওই তঞ্চন পিণ্ডটাকেও সংকোচন করে কে? সেরোটোনিন। এবং ফলে তঞ্চন পিণ্ডটা যেখানে যেখানে হওয়া দরকার সেখানে ফিট হইতে পারে। ধরো একটা অনেক বড় ক্ষত হয়েছে, অল্প একটু জায়গায় তঞ্চন হয়েছে, সেটাকে সংকোচন করে মুভ করতে হেল্প করে, যাতে করে পুরোটা জায়গায় সেটা কি হয়ে যায়? ফিট হয়ে যায়। আর বিনষ্ট অণুচক্রিকা থেকে হিস্টামিন ক্ষরণ হয়। বিনষ্ট অণুচক্রিকা থেকে হিস্টামিন ক্ষরণ হয়, যা রক্তনলিকার সংকোচনকে এবং রক্তক্ষরণ রোধ করে। আগের কথাটা লিখছি না এখানে? দেখো তো, আগের কথা এখানে লিখছি। এটা তোমাদের কনসেপ্টের জন্য দিয়ে রাখলাম। এগুলো নিয়ে এত কিছু লেখাই নাই, হিস্টামিন নিয়ে তো এত কিছু লেখাই নেই তোমাদের বইয়ের মধ্যে, আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, না লিখলেও চলবে। হিস্টামিনের ফুল মিনিং হচ্ছে 5 হাইড্রক্সি ট্রিপটামিন। 5 হাইড্রক্সি ট্রিপটামিন, এটা কার নাম? হিস্টামিনের নাম। তো এটা এক্সট্রা ইনফো। ওকে, ডান। এবার আসো অতিরিক্ত তথ্য, এক্সট্রা ইনফো। অতিরিক্ত তথ্য কোন স্যার? আলিম স্যার। অতিরিক্ত তথ্য আলিম স্যার। আলিম স্যারের অতিরিক্ত তথ্য দেখো, আমরা পড়ছি যখন শ্বেত রক্তকণিকা যতটুকু তৈরি হওয়া দরকার তার থেকে বেশি তৈরি হয়, এটাকে আমরা কি বলছি? লিউকোসাইটোসিস। আর শ্বেত রক্তকণিকা যতটুকু তৈরি হওয়া দরকার তার থেকে কম তৈরি হলে এটাকে আমরা কি বলছি? লিউকোপেনিয়া। পেনিয়া মানে কম, সাইটোসিস, সাইটো মানে কোষ, সিস মানে উৎপন্ন, অনেক বেশি উৎপন্ন,
সিনথেসিস মানে উৎপন্ন। তাহলে সেম অণুচক্রিকার ক্ষেত্রে হইতে পারে, সেম অণুচক্রিকার ক্ষেত্রে হইতে পারে যদি অণুচক্রিকা উৎপাদনের সংখ্যা প্রতি মাইক্রোলিটারে, ওই তোমার যেটা কিউবিক মিলিমিটার পড়ো, মাইক্রোলিটার মূল হলো সেমি, প্রতি মাইক্রোলিটারে যদি 5 লাখের বেশি হয়, অর্থাৎ তোমরা একটু আগে যেটা পড়ছো, কতটুকু থাকে প্রতি কিউবিক মিলিমিটারে? প্রতি সিএমএম এ কত? 1.5 থেকে 4 লক্ষ অথবা 2.5 থেকে 5 লক্ষ। ওই যদি 5 লাখের বেশি হয়ে যায় তখন এটাকে বলা হবে কি? থ্রোম্বোসাইটোসিস। কি বলা হবে? অথবা থ্রোম্বোসাইথেমিয়া। কি বলা হবে? থ্রোম্বোসাইথেমিয়া। মনে আছে পলিসাইথেমিয়া, লোহিত রক্ত নিয়ে বেড়ে গেলে, দূরে নামে জেনে রাখো, এটা এক্সট্রা ইনফো। সেম যদি অণুচক্রিকার সংখ্যা প্রতি মাইক্রোলিটারে, এই যে এই চিহ্নটা মানে কি, এই প্রতি মাইক্রোলিটারে যদি এর পরিমাণটা 20,000 থেকে 30,000-এর নিচে নেমে আসে, 20,000 থেকে কততে? 20,000 থেকে 30,000-এর নিচে নেমে আসে, তখন এটাকে কি বলবে? পেনিয়া অ্যাড করতে হবে, তাই না? কি অ্যাড করতে হবে? পেনিয়া। এই যে থ্রোম্বোসাইটোপেনিয়া। কি হইলো? থ্রোম্বোসাইটোপেনিয়া। অথবা এটাকে পারপিউরাও ডাকা হয়, পারপিউরাও নামে ডাকা হয়, পারপিউরা। মেডিকেলে গেলে এই কথাটা পড়বাই, পারপিউরা। পারপিউরা, হোয়াট ইজ পারপিউরা? পারপিউরা হলে কি হয়? পারপিউরা হলে, যে ব্যক্তির পারপিউরা হয় তার স্কিনের নিচে, লাল 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 রক্ত জমে যায়। কি হয়ে যায়? স্কিনের নিচে লাল 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 রক্ত জমে যায়, তখন এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে হয় পারপিউরা বলা হয়। লাল 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 র্যাশের মতো হয়ে যায়, ঠিক আছে? তো ওইটাকে তখন পারপিউরা বলে, ঠিক আছে? তাহলে পারপিউরা হলে অণুচক্রিকার সংখ্যা কি হয়ে যাচ্ছে? অণুচক্রিকার সংখ্যা কমে যাচ্ছে। আর থ্রোম্বোসাইথেমিয়া বা থ্রোম্বোসাইটোসিস হলে অণুচক্রিকার সংখ্যা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে এই দুটো ছিল কি? এই দুটো ছিল হচ্ছে এক্সট্রা ইনফো। এই এক্সট্রা ইনফোগুলো তোমাদের ইএসআর এর বইয়ের মধ্যে নাই, এই আজমল স্যারের বইয়ের মধ্যে নাই, এই জন্য তোমাদের আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আসো এবার আমরা রক্ততঞ্চনে চলে যাই। রক্ততঞ্চনে, রক্ততঞ্চন, রক্ততঞ্চনকে ইংলিশে বলা হয় ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং। প্রথমে একটা সংজ্ঞা আছে, এটা জ্ঞানমূলকে আসে। রক্ততঞ্চন কি সংজ্ঞা আসছে, এটা জ্ঞানমূলকে আসে। দেখো, যে প্রক্রিয়ায় দেহের বা অঙ্গের কোনো স্থান থেকে খরিত রক্ত, এই পর্যন্ত একটা কথা, এই পর্যন্ত একটা লাইন। তাহলে যে প্রক্রিয়ায় দেহের অঙ্গের কোনো স্থান থেকে খরিত রক্ত মানে কি? সহজ বাংলায় কোনো জায়গায় রক্তপাত হচ্ছে, ঠিক আছে? তারপরে জেলির মতো ওই জায়গা থেকে ওই রক্ত জেলির মতো অর্ধকঠিন পদার্থে পরিণত হয় এবং ক্ষতস্থান থেকে পরিণত হয় এবং ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ করে, তাকে রক্ততঞ্চন বলা যায়। 3টা কথা এখানে আছে। তাহলে যে প্রক্রিয়ায় দেহের কোনো ক্ষতস্থান থেকে রক্ত জেলির মতো অর্ধকঠিন পদার্থে পরিণত হয়, তাহলে কি হবে? জেলির মতো অর্ধকঠিন পদার্থে পরিণত হবে এবং ক্ষতস্থান থেকে রক্তক্ষরণকে কি করবে? বন্ধ করবে, তখন তাকে কি বলা হয়? রক্ততঞ্চন, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমি তোমাদের আরেকটা সুন্দর ইয়ের মাধ্যমে দেখাই। দেখো, ধরো এটা একটা রক্তনলিকা, এটা রক্তনলিকা। এই রক্তনলিকাতে এই হচ্ছে রক্ত যাচ্ছে এটার ভিতর দিয়ে। এখন এখানে একটা ক্ষত তৈরি হলো। কি তৈরি হলো? ক্ষত। এই দেখো ক্ষত তৈরি হলো, রক্তনলিকাতে একটা ক্ষত তৈরি হলো। তো এখান থেকে যখন ক্ষত তৈরি হবে তখন এখান থেকে কি রক্তপাত হবে? রক্তপাত হবে। তো রক্তপাত হওয়া বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? রক্তপাত হওয়া বলতে এক্স্যাক্টলি কি বোঝায় বলতো? রক্তকণিকাগুলা এইভাবে বের হয়ে আসবে। রক্তকণিকাগুলো এইভাবে বের হয়ে চলে আসবে, এভাবে বের হয়ে চলে আসবে রক্তকণিকাগুলা। পাশাপাশি এখান থেকে আরো কি বের হবে? এখান থেকে আরো অন্যান্য কণিকাগুলোও বের হবে। ধরো এই যে এভাবে বের হইলো, পরে এখান থেকে আরো কি হবে? প্লাটিলেটস গুলো বের হবে, অনেক প্লাটিলেটস বের হবে। যেগুলো হচ্ছে প্লাটিলেট মানে কি? অণুচক্রিকা, প্লাটিলেট বের হবে। তো এখন এই যে যে জায়গাটা ক্ষতটা তৈরি হয়েছে, এই ক্ষতর এইখানে
জেলির মতো, প্রাথমিকভাবে কিসের মতো? জেলির মতো, এরকম জেলির মতো একটা পদার্থ তৈরি হওয়া, জেলির মতো একটা পদার্থ তৈরি হওয়া, এবং জেলির মতো এই পদার্থ তৈরি হয়ে এই জায়গাটা শক্ত হয়ে যাওয়া, শক্ত হয়ে জায়গাটাকে রক্তক্ষরণটাকে বন্ধ করা, এই প্রক্রিয়াটাই হচ্ছে রক্ততঞ্চন। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? রক্ততঞ্চন। তাহলে এই সংজ্ঞাটা আমাদের লিখতে হবে। এবং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয় তাকে হিমোস্টেসিস বলা হয়। কি বলা হয়? হিমোস্টেসিস বলা হয়। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে রক্ত জমাট রক্ত পড়া বন্ধ হয় বা রক্ত জমাট বাঁধে তাকে হিমোস্টেসিস বলে। খেয়াল করো, হিমো শব্দটা আসছে হিম, হিম মানে কি? রক্ত, আর স্টেসিস স্ট্যাটিক থেকে আসছে, স্ট্যাটিক, স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে কি? স্থিতি, স্থিতি তড়িৎ, তাই না? স্থির তড়িৎ, স্থিতি, রক্তকে স্থিতি করা, স্থিতিশীল করা মানে কি? এক জায়গায় জমাট বাঁধা। তাহলে হিমোস্টেসিস কি? রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াটাই হচ্ছে কি? হিমোস্টেসিস। মনে থাকবে স্যার এই কথাগুলা? হ্যাঁ, ক্লিয়ার? এইটা জ্ঞানমূলকে আসবে। ওকে, জ্ঞানমূলকে। নেক্সট স্লাইডে চলে যাই তাহলে, কি বলো? নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার আসো কনসেপ্ট। এবার যেটা দেবো এটাও কনসেপ্ট, তোলা লাগবে না। এবার যেটা দেবো এটা কনসেপ্ট। আচ্ছা, তোমরা কি নোট করার টাইম পাচ্ছ? সমস্যা হচ্ছে? পারপিউরা নামটা জোস তো। হ্যাঁ, মেডিকেলে যারা চান্স পাবা এখান থেকে, ফার্স্ট ইয়ারে যে পারপিউরা পড়বা, পারপিউরা। নেট করতে প্রবলেম হচ্ছে না তো? আমি এভাবে আগাই, স্লাইডে পড়লে তোমাদের অনেক সহজ হয়ে যাবে। তোমাদের এক্সট্রা ইনফো নিয়ে কোনো প্যারা হবে না। সব এক্সট্রা ইনফো দেওয়া আছে। আমি বই দেখা দিচ্ছি না তো এই কারণেই, সব ইনফো এখানে আছে, তুমি নিজে বই দেখা নিতে পারবা। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, আগের স্লাইডটা 2 সেকেন্ডের জন্য চাইছি, 2 সেকেন্ডের জন্য দিলাম, নাও। ভাইয়া কি আলিম স্যারের বই ফলো করে আমাদেরকে পড়ান? আমাদের আজমল স্যারের বই একটু ভিন্ন। হ্যাঁ, আমি আপাতত আলিম স্যারের বই ফলো করে পড়াচ্ছি। আপাতত আলিম স্যারের বই ফলো করে পড়াচ্ছি। দেখো, রক্ততঞ্চন তিনটি, রক্ততঞ্চন তিনটি, তঞ্চন মানে কি? জমাট বাঁধা। তিনটি জৈব রাসায়নিক পদ্ধতিতে হয়, 3টা পদ্ধতিতে হয়। সেম অ্যাগেইন মেডিকেলে গেলে ফার্স্ট ইয়ার এই কথাগুলো পড়বা। 3টা পদ্ধতিতে রক্ততঞ্চন হয়, এটা কনসেপ্ট। তোলার দরকার নেই, লেখার দরকার নাই। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে রক্ত প্রবাহের সংকোচন হয়। রক্ত প্রবাহের সংকোচন মানে কি? তোমার যে রক্ত নালিকাটা আছে, রক্ত নালিকাটা, সেই নালিকার কি হয়? নালিকা সংকুচিত হয়ে যায়। রক্তনালিকাটা যে জায়গায় ক্ষত হয়েছে সে পুরো চারিদিক থেকে একটা সংকোচন পায়। তুমি কোনো জায়গায় কেটে গেলে বলো না চাপ দিয়ে ধর, চাপ দিয়ে ধর, বলো না? চাপ দিয়ে ধরলে কি হয়? ওই জায়গা থেকে রক্তপাত কমে যায়। তো এই চাপ দিয়ে ধরা, যাতে করে রক্তপাতটা বন্ধ হয়। এইভাবে চাপ দেওয়ার কাজটা কে করে? এই কাজটা কে করে? সেরোটোনিন। আর কে করে? তিন্নি। আর কি করে? 5-HT বা হিস্টামিন। 5-HT বা হিস্টামিন এই কাজটা করতে হেল্প করে। তাহলে প্রথম ধাপে এইটাই হয়, প্রথম ধাপে এটাই হয়। তারপরের ধাপের নাম হচ্ছে প্লাটিলেট প্লাগ তৈরি। তারপরের নাম কি? প্লাটিলেট প্লাগ তৈরি। এটাই একটু আগে আমরা পড়ছিলাম না, হিমোস্টেটিক প্লাগ। হিমোস্টেটিক প্লাগ পড়ছিলাম, মনে আছে স্টুডেন্টস? হিমোস্টেটিক প্লাগ একই। অর্থাৎ কি হয়? যে জায়গায় ক্ষত হয়েছে ওই জায়গার কোলাজেন নামক প্রোটিন তন্তুগুলা কি হয়? বিচ্ছুরিত হয়, সেখানে অনুচক্রিকা আটকে যায় এবং অনুচক্রিকা সেরোটোনিনের ক্ষরণ বাড়িয়ে দেয়, ওই জায়গায় জমাট বেঁধে যায়। এটা হচ্ছে কি? প্লাটিলেট প্লাগ তৈরি। আর লাস্টের ধাপের নাম কি? ব্লাড ক্লট। লাস্টের ধাপের নাম কি? ব্লাড ক্লটিং। এইটাই হচ্ছে মেইন ধাপ, এটাই কি? প্রধান ধাপ। দেখো, রক্ত নালীর সংকোচন আমরা পড়ে ফেলছি, বুঝছি না আমরা? এটা বলো তো, প্লাটিলেট প্লাগ কেমনে তৈরি হয় এটা আমরা কি দেখছি না? ওই যে কোলাজেন তন্তু, ওই প্রোটিনগুলা কাকে আটকায় দেয়? অনুচক্রিকা ওই জায়গায় আটকায় দেয়। এই যে একটু আগে পড়ছি, আবার দেখাই দিই। এই যে কোলাজেন তন্তুর মাধ্যমে। ঠিক আছে, এটা আমরা দেখে আসছি। এটা হচ্ছে প্লাটিলেট প্লাগ ফর্মেশন। আর লাস্টে দেখি রক্ত তঞ্চন। এই দুটা জিনিস হওয়ার পরে তারপর কি শুরু হয়? রক্ততঞ্চন পদ্ধতি শুরু হয়। তাহলে শিরোনামের নাম হচ্ছে রক্ততঞ্চন। সেইখানে যাওয়ার আগে সেই ধাপটাকে আবার কয়টা ধাপে ভাগ করা হয়? 3টা। আসল ধাপ কোথায়? এইখানে। আসল ধাপ কিন্তু এইখানে। রক্ততঞ্চনের আসল ধাপ কিন্তু এই জায়গায়। এটা আমরা এখনো পড়ি নাই, এটাই আমরা শুরু করব। এটাই মেন ধাপ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে। আলিম স্যারের বই তোমাদের কেনা লাগবে না, আমি তোমাদের এক্সটেন্ড ফটো দিয়ে দিচ্ছি। আলিম স্যারের বই কেন লাগবে? তোমরা তোমাদের মেন বইয়ের মধ্যে আজমল স্যারের বইয়ের মধ্যেই তথ্যগুলো অ্যাড করে নিবা, তাইলেই হয়ে যাবে। আজমল স্যারের বইয়ের মধ্যে তথ্যগুলো অ্যাড করে ফেলবা। ওকে, ঠিক আছে। তো এইবার আসো রক্ত জমাট বাঁধাইতে। রক্ত যদি তুমি জমাট বাঁধাবা,
তোমার রক্ত জমাট বাঁধার জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর লাগবে। কি লাগবে? রক্ত তঞ্চনের ফ্যাক্টর আছে 13টা রাসায়নিক পদার্থ লাগবে তোমার 13টা। এই 13টার নাম এইখানে দেওয়া, এই 13টার নাম সিরিয়াল এখানে দেওয়া, এই 13টার নাম সিরিয়াল লিখে দেওয়া। এই তো কয়েকদিন আগে আমি মোহাম্মদপুরে আমার অফলাইন ব্রাঞ্চে এটা পড়াইতেছিলাম। এটা পড়ানোর সময় বলছিলাম প্রথম 4টা ফ্যাক্টর 1 2 3 4, এই যে প্রথম যে 4টা ফ্যাক্টর আছে এই 4টা ফ্যাক্টরের নাম অবশ্যই মুখস্থ করতে হবে। আমি বলছিলাম স্টুডেন্টদেরকে এই প্রথম 4টা ফ্যাক্টরের নাম তুমি যদি না মুখস্থ করো তোমার ঝামেলা আছে। প্রথম 4টা এবং লাস্টের যে কটা আছে 5 থেকে 13 পর্যন্ত, এটা বলছিলাম এর নাম, এই 13টার নাম বাকিগুলোর নাম শুধুমাত্র যারা মেডিকেলে চান্স পাইতেছে তাদের জন্য পড়লেই চলবে সিরিয়ালি। এই কথাটা আমি বলছিলাম কবে জানো? বুধবারে না বৃহস্পতিবারে আমার অফলাইনে। ঠিক তার পরের দিন শুক্রবারে ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়েছে, এই যে কয়েকদিন আগে ডেন্টাল ভর্তি পরীক্ষা 28 তারিখে। সেই দিনই ক্লাসের মধ্যে আসছে স্টেবল ফ্যাক্টর কয় নম্বর ফ্যাক্টর? 7 নম্বর ফ্যাক্টর। এই যে 7 নম্বর ফ্যাক্টরের নাম কি? স্টেবল ফ্যাক্টর। দেখছো কেমনে প্রশ্ন চলে আসছে কমন। প্রথম 4টা কি? 1 2 3 4, ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। এই 4টার নাম তো তোমাকে জানতেই হবে, এই 4টার নাম তো তোমাকে জানতেই হবে। ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। এখানে থ্রোম্বোপ্লাস্টিনটা পড়ো, টিস্যু ফ্যাক্টর না পড়লেও চলবে, থ্রোম্বোপ্লাস্টিনটা পড়ো তাহলেই হবে। এই 4টার নাম তো তোমাকে পড়তেই হবে, এই 4টার নাম না পড়লে পাপ হবে তোমার। এই 4টা ফরজ। এই 4টার নাম কি? আমি একটু এখানে আসি। এই 4টা আবশ্যক, এই 4টা অবশ্যই তোমাকে জানতে হবে। এই 4টা মনে রাখার টেকনিক হচ্ছে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। ফুল থেকে মনে রাখবা ফাইব্রিনোজেন, ফুল থেকে মনে রাখবা ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেনটাকে আমরা পড়ছি না তিন্নি রক্তরসের পরিণে? আগে গেলে ফুল পাবে, এখানে পড়ছিলাম যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। সেম এই 4টা, এই ফুলটাই হচ্ছে ফাইব্রিনোজেন। পরে থেকে মনে রাখবো প্রোথ্রম্বিন, পরে থেকে মনে রাখবো প্রোথ্রম্বিন। এমন জিনিস খেয়াল করো, প্রোথ্রম্বিন এটা কিন্তু নিষ্ক্রিয় আকারে আছে। কি আকারে আছে? মনে করে দেখো পরিপাক অধ্যায়ে তোমাদেরকে পড়াইছিলাম প্রোরেনিন নিষ্ক্রিয়, মনে আছে? প্রোরেনিন এটাকে সক্রিয় কিসে বানানো হয়? রেনিনে পরিণত করা হয়। পেপসিনোজেন নিষ্ক্রিয়, সক্রিয় পেপসিনোতে পরিণত করা হয়। ট্রিপসিনোজেন নিষ্ক্রিয়, সক্রিয় কিসে পরিণত করা হয়? ট্রিপসিনে পরিণত করা হয়। তেমনি প্রোথ্রম্বিন হচ্ছে নিষ্ক্রিয়, এটাকে থ্রম্বিনে পরিণত করা হবে। কিসে পরিণত করা হবে? থ্রম্বিনের পরে। টুপ থেকে মনে রাখবো থ্রোম্বোপ্লাস্টিন, টুপ থেকে মনে রাখবো কি? থ্রোম্বোপ্লাস্টিন। নামটা পরিচিত লাগতেছে না? থ্রোম্বোপ্লাস্টিন নামটা বলছিলাম একটু আগে, থ্রোম্বোপ্লাস্টিন নামটা শিখে রাখো। কি বলছিলাম? অনুচক্রিকার নাম হচ্ছে থ্রোম্বোসাইট। অনুচক্রিকা ভেঙে কিসে পরিণত হয়? থ্রোম্বোকাইনেজ বা থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়। অনুচক্রিকা ভেঙে কিসে পরিণত হয়? থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়। ওকে। আর কড়া থেকে মনে রাখবা ক্যালসিয়াম 2+ আয়ন, বা শুধু ক্যালসিয়াম আয়ন বললেও চলবে। তো যদি তুমি শুধু ক্যালসিয়াম বলো তাহলে তুমি একদম ভুল। শুধু ক্যালসিয়াম বলা যাবে, এটাকে কি বলতে হবে? ক্যালসিয়াম 2+ আয়ন, ফুল পরে টুপ করে, ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম। তো এবার একটু আবার আগের সাইডে চলে যায়। এই যে 13টা ক্লটিং ফ্যাক্টর। মেডিকেলে তুমি যদি ওঠো, মেডিকেলে চান্স পাওয়ার জন্য তো লাগবে, মেডিকেলে ফার্স্ট ইয়ারেই তোমাকে এই 13টা ক্লটিং ফ্যাক্টরের নাম সিরিয়ালি তোমাকে বলতে হবে ভাইভাতে। যখন তোমাকে ব্লাডের আইটেম নেওয়া হবে বা ভাইবা নেওয়া হবে তখন তোমাকে 13টা ক্লটিং ফ্যাক্টরের নাম সিরিয়ালি বলতে হবে। এবং সেখানে ভুলেও তুমি যদি ক্যালসিয়াম বলো, ক্যালসিয়াম আয়ন না বলে ক্যালসিয়াম বলে ফেলো, ক্যালসিয়াম আয়ন না বলে তুমি যদি ক্যালসিয়াম বলে ফেলো তাহলে তোমার ওইখানেই আইটেম পেন্ডিং, তুমি কাটা, তোমার ভাই তুমি ওইখানেই ফেল। ঠিক আছে? তো এই 4টা তো মনে রাখতেই হবে। কেন মনে রাখতে হবে 4টা? কারণ এখানে 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, 13টা 13 ভাবে হেল্প করে। লাস্টে তো ঢেকেই গেছে। 13টা 13 ভাবে হেল্প করে, 13টা সাইড থেকে হেল্প করে। তার মধ্যে এই 4টা যদি না থাকে তোমার রক্ত জীবনে কোনোদিন জমাট বাঁধবে না, তোমার রক্ত জীবনে কোনোদিন জমাট বাঁধবে না যদি এই 4টা না থাকে। ঠিক আছে? তার মধ্যে এর পরের গুলো, তার মধ্যে 6 নাম্বার যে ক্লটিং ফ্যাক্টরটা, এটাকে আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখা গেছে এটার আসলে কোনো কাজ নাই। এই 6 নাম্বারটা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তারপরের যেগুলো আছে এইগুলো যদি কোনোটার অভাব হয় তাহলে তোমার রক্ত জমাট বাঁধবে, কিন্তু দেরি হবে। ঠিক আছে? এর পরের গুলো যদি না থাকে রক্ত জমাট বাঁধবে, কিন্তু রক্ত জমাট বাঁধতে অনেক দেরি হবে। কিন্তু এই প্রথম 4টা যদি না থাকে তোমার দেহে কখনোই রক্ত জমাট বাঁধবে না।
ঠিক আছে? তো তোমাদের মেগা এক্সাম যখন হবে, দেখবা মেগা এক্সামে তোমাদের তাসলিম আপু দেখবা সিরিয়াল নিতে ওটা কোডিং ফ্যাক্টরের নাম জিজ্ঞাসা করবে, দেখে নিও। মেগা এক্সামে তোমাদের তাসলিম আপু সিরিয়ালে দেখবে ওটা কোডিং ফ্যাক্টরের নাম জিজ্ঞাসা করবে, আমি আগে থেকে বলে রাখলাম। তো মেগা এক্সামে যারা টপ 20-তে যাবা তারা অ্যাটলিস্ট এই তেরোটা কোডিং ফ্যাক্টরের নাম সিরিয়ালি শিখে ফেলবা, মাফ নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো তারপরের গুলার মধ্যে একটু খেয়াল করো, 8 নাম্বার ফ্যাক্টর আর 9 নাম্বার ফ্যাক্টরটা অনেক গুরুত্বপূর্ণ। 8 নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ, আর 9 নাম্বার ফ্যাক্টরের নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, বা এর আরেক নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। মানে ক্রিসমাস ফ্যাক্টর নাম কোনো সেটা আমারও জানা নাই, বাট অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ আর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি এই নাম দুটো ভালো করে জানতে হবে তোমাকে। হিমোফিলিয়া একটা রোগের নাম, রক্ত তঞ্চন হইতে যখন দেরি হয় তখন এই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া। যাদের হিমোফিলিয়া আছে তাদের অ্যাকচুয়ালি কি হয়, তাদের এই 8 নাম্বার ফ্যাক্টর আর 9 নাম্বার কোডিং ফ্যাক্টরটা ঠিক মতো তৈরি হয় না, এটাকে বলা হয় হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া রোগীদের রক্ত জমাট বাঁধতে অনেক দেরি হয়, অনেক সময় দেখা যায় কি রক্ত জমাট বাঁধতে বাঁধতে রোগী মারা যায়, অনেক সময় রক্ত জমাট বাঁধেই না। তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ এটা হচ্ছে 8 নাম্বার, আর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি এটা হচ্ছে 9 নাম্বার। জেনেটিক কারণে অনেক সময় এই ফ্যাক্টরগুলো তৈরি হয় না দেহের মধ্যে, তখন এই হিমোফিলিয়া হয়। এটাকে ব্লিডিং ডিসঅর্ডার বলে, রক্ত জমাট সংক্রান্ত জটিলতা, ব্লিডিং ডিসঅর্ডার। ঠিক আছে, ওকে, ডান। তারপরে এখন ফ্যাক্টরগুলোর নাম আমি তোমাদের একটু পড়ে শোনাই। ফিমিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ল্যাবাইল ফ্যাক্টর। ল্যাবাইল ফ্যাক্টর এটা পড়বো আমরা পড়বো এটা ল্যাবাইল ফ্যাক্টর। এটা আরেক নাম হচ্ছে প্রো অ্যাক্সিলারিন, অ্যাক্সিলারেট করে, ত্বরান্বিত করে। তারপরে স্ট্যাবল ফ্যাক্টর পড়বো আমরা। তারপর বলবো অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর এ, তারপর বলবো অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি, এবং এর নাম হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, দুটোই পড়বো। তারপরটা হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর। তারপর হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। তারপর এটা হচ্ছে হিগম্যান ফ্যাক্টর, আর লাস্টে হচ্ছে ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর, ফাইব্রিন স্ট্যাবিলাইজার ফ্যাক্টর, ফাইব্রিন স্ট্যাবিলাইজার, এখানে স্ট্যাবিলাইজার লেখাটা ঠিক গেছে, ফাইব্রিন স্ট্যাবিলাইজার ফ্যাক্টর, ফাইব্রিন স্ট্যাবিলাইজার, আমি লিখে দিই স্ট্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার মানে কি, এমন একটা ফ্যাক্টর যা স্ট্যাবল করে। স্ট্যাবল মানে কি, সক্রিয়, মানে কোনো কিছুকে দৃঢ় করে। স্ট্যাবল বলে রোগটা এখন স্ট্যাবল, রোগীটা এখন স্ট্যাবল, নিজে নিজে চলাচল করতে পারে। তাহলে একটা কিছু তৈরি হয়েছে সেটাকে সে কি করে, স্ট্যাবল করে। 13 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটা কি করে জানো, রক্তটা যখন জমাট বাঁধার জন্য পিণ্ডটা যখন তৈরি হয়, ওইখানে অনেকগুলো সুতার মতো তৈরি হয়, সুতা দিয়ে পিণ্ড তৈরি হয়, অ্যাকচুয়ালি এটা জালের মতো। ওই জালটাকে স্ট্যাবল করে, শক্তিশালী করে, অর্থাৎ পিণ্ডটাকে দৃঢ় করে, স্ট্যাবল করে হচ্ছে এই ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। এই ফাইব্রিন মানে সুতা, ফাইবার। ঠিক আছে, তো এই হচ্ছে 13টা ফ্যাক্টর। এই 13টা ফ্যাক্টর মনে রাখার টেকনিকটা কি, এই 13টা ফ্যাক্টর মনে রাখার টেকনিক হচ্ছে ফ্রেশার্স পার্টি টুনাইট, কামস লেট সিং অ্যান্ড কল সিনিয়র্স, প্লিজ হ্যাভ ফান। ফ্রেশার্স পার্টি টুনাইট, ফ্রেশার্স পার্টি মানে কি, নবীন বরণ, হ্যাঁ। ফ্রেশার্স পার্টি টুনাইট, কাম লেট সিং অ্যান্ড কল, কাম লেট সিং মানে কি আসো চলো গান গাই, অ্যান্ড কল সিনিয়র, সিনিয়রদের দাও ডাক দাও, প্লিজ হ্যাভ ফান চলো আমরা একটু মজা করি। ঠিক আছে, ফ্রেশার্স, ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ল্যাবাইল। তারপরে কিন্তু বাদ আছে 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। 7 নাম্বারে কি, 7 নাম্বারে হচ্ছে স্ট্যাবল ফ্যাক্টর, এটা পরীক্ষা আসছে এবার। তারপরে অ্যান্টিমিউলিক ফ্যাক্টর এ, ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হিগম্যান ফ্যাক্টর, ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। এই সিরিয়ালটা মনে রাখতে হবে স্যার। তাহলে ফ্রেশার্স পার্টি টুনাইট, কাম লেটস সিং অ্যান্ড কল সিনিয়র্স, প্লিজ হ্যাভ ফান। ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, ল্যাবাইল, পরেরটা নাই, পরেরটা কি, স্ট্যাবল ফ্যাক্টর, তারপরটা কি, অ্যান্টিমিউলিক ফ্যাক্টর এ, অ্যান্টিমিউলিক ফ্যাক্টর বি বা ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, হিগম্যান ফ্যাক্টর অ্যান্ড ফাইব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর। মনে রাখতে হবে মাস্ট। মানে এই পাশে যেটা দেখা আছে এটা না পড়লেও চলে, এটা দিয়ে দিছি। এটা যদি খুব ইচ্ছা থাকে কার সে পড়তে পারো, বাট এটা দরকার নেই, এই পাঠটা দরকার নেই। খালি একটা জায়গা থেকে প্রশ্ন একবার আসছে যে ক্যালিক্রাইনকে সক্রিয় করে এবং প্লাজমোকাইনিন উৎপন্ন করে কোন ফ্যাক্টর, হিগম্যান ফ্যাক্টর। এই ক্যালিক্রাইনকে সক্রিয় করে, এটা কি ক্যালিক্রাইন কি, এটা আসলে মেডিকেলে ওইভাবে পড়ায় না, এটা একবার আসলো, কোনো একবারই আসলো, বাট বাকি সময় আসে নাই। সো এই পাশে যেটা আছে এটা তুমি যদি স্কিপ করো তাহলে কোনো সমস্যা নেই এই পাশেরটা, ঠিক আছে। বাট এই দুটো সিরিয়াল তোমাকে মনে রাখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। আর উপরে লাইন যদি কেউ ভুলে যাও, কেউ যদি সরাসরি মনে রাখতে পারো, দ্যাটস এনাফ। বাট আমার কথা হচ্ছে মেডিকেলে চান্স পাইতে গেলে এই 13টা ক্লটিং ফ্যাক্টরের নাম সিরিয়ালি মনে রাখতে হবে। কারণ এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল যে স্টেবল ফ্যাক্টর কত নাম্বার ফ্যাক্টর, 7 নাম্বার ফ্যাক্টর,
অথবা এইভাবে আসার কথা 7 নাম্বার ফ্যাক্টরের নাম কি, স্টেবল ফ্যাক্টর, যে কোনো একটা। 7 নাম্বার ফ্যাক্টরটা এবার ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, সো পরীক্ষা আসবে। তাহলে আমরা এই 4টা কোডিং ফ্যাক্টর অবশ্যই জানবো, যে 4টা না থাকলে জীবনে কখনোই রক্ত জমাট বাঁধবে না। এবং এটাও জেনে রাখি, ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর ফলে কি হয়, ব্লিডিং, এর না থাকলে কি হয়, ব্লিডিং ডিসঅর্ডার, যার নাম কি কি বলছিলাম তিন্নি, হিমোফিলিয়া হয়, হিমোফিলিয়া। এই জন্য নাম অনুসারে এই নামটা দিছে হিমোফিলিয়া। আর হিমোফিলিয়াকে রাজকীয় রোগ বলে, এটা একটু জেনে রাখো। হিমোফিলিয়াকে কি রোগ বলা হয়, রাজকীয় রোগ বলে। কেন রাজকীয় রোগ বলে, কারণ রানী ভিক্টোরিয়ার 2 মেয়ে ছিল, অ্যালিস আর বিয়াট্রিস, তারা হিমোফিলিয়ার বাহক ছিল, বুঝছো। রানী ভিক্টোরিয়ার 2 কন্যা অ্যালিস আর বিয়াট্রিস, তাদের দুজনের হিমোফিলিয়ার বাহক ছিল তারা, এই থেকে এই নামটা রাজকীয় রোগ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে তো 4টা পড়ছো, এটাকে যদি আমি 1 দেই, এটাকে যদি 2 দেই, এটাকে যদি 3 দেই, এটাকে যদি 4 দেই, তাহলে 1 2 3 4। এবার তোমাকে একটা সিরিয়াল মনে রাখতে বলবো, সেটা হচ্ছে 3 4 2 1। এই সিরিয়ালটা একটু মনে রাখো। 3 4 2 1 মানে রক্ত চঞ্চল করার সময় আগে থ্রোম্বোপ্লাস্টিন কাজ করবে 3, তারপরে কাজ করবে কে, ক্যালসিয়াম, তারপর কাজ করবে প্রথমিন, তারপর কাজ করবে কে, ফাইব্রিনোজেন। এই সিরিয়ালটা একটু মনে রাখো, 3 4 2 1, এটা কাজে লাগবে পরে। আর ক্যালসিয়াম, খেয়াল করো, ক্যালসিয়াম সে এমনই একটা উপাদান, এমনই একটা ফ্যাক্টর, যারে যে কতবার লাগবে এই প্রক্রিয়ায় তার কোনো শেষ নাই, বারবার লাগবে। ওকে, বারবার লাগবে এই নামটা। এখন এইখানে সৃজনশীলে আসে যে রক্ততঞ্চন পদ্ধতি কি, আমি এখানে সুন্দর করে লিখছি, সৃজনশীলে তোমরা কেমন লিখবা। বাট তার আগে আমি তোমাদের একটু বুঝাই দিই আসলে কি হয়। আমি লিখে রাখছি, তার আগে আমরা রক্ততঞ্চন পদ্ধতিটা একটু দেখব, রক্ততঞ্চন পদ্ধতিটা একটু দেখবো। হ্যাঁ, আমি তো লিখে রাখছি সৃজনশীলে কেমন লিখবা, তার আগে আমি তোমাদের একটু দেখাই দিই। প্রথম ধাপে কি হয় দেখো, প্রথম ধাপে কোনো জায়গায় ক্ষত হয়, কি হয়, একটা জায়গায় ক্ষত হয়। ক্ষত হওয়া মানে কি হয় অ্যাকচুয়ালি, ক্ষত মানে কি, কি ছিঁড়ে যাওয়া, রক্তলিকা ছিঁড়ে যাওয়া। তো রক্তলিকা ছিঁড়ে গেছে, তাহলে ক্ষত হবে, ক্ষতর ফলে কি হবে, রক্তপাত হবে, রক্তপাত হবে, রক্তকণিকা বাতাসের সংস্পর্শে আসবে। তার মানে কি, অনুচক্রিকা, অনুচক্রিকা কোথায় আসবে, বাতাসের সংস্পর্শে আসবে। কোথায় আসবে, বাতাসের সংস্পর্শে আসবে, রাইট। শুধু কি অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে আসবে, সকল রক্তকণিকাই বাইরে বের হয়ে আসবে, কারণ যেহেতু রক্তপাত হচ্ছে, বেসিক, হাত কাটলে তো রক্ত বের হবেই, রক্তকণিকাও তো বের হবে, বাতাসের সংস্পর্শে আসবে। বাতাসের সংস্পর্শে এসে রক্তকণিকা ভেঙে যাবে, কি হয়ে যাবে, কে ভেঙে যাবে, অনুচক্রিকা ভেঙে যাবে। অনুচক্রিকা ভেঙে তৈরি হবে কি, থ্রোম্বো, অনুচক্রিকার আরেক নাম কি, থ্রোম্বোসাইট। অনুচক্রিকার আরেক নাম কি, থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট কিসে পরিণত হবে, থ্রোম্বোপ্লাস্টিনে। কিসে পরিণত হবে, থ্রোম্বোপ্লাস্টিনে। আমি তো একভাবে লিখে ফেললাম, বাট এখানে এই থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত করার জন্য আরো কিছু ফ্যাক্টর লাগে, কিছু টিস্যু ফ্যাক্টর লাগে, ক্যালসিয়াম আয়নের হেল্প লাগে, এটা আমরা পরে দেখবো। আগে বেসিকটা দেখি আমরা। তাহলে কি হইলো, অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে ভেঙে গেল, কিসে পরিণত হলো, থ্রোম্বোপ্লাস্টিন। এখানে নোট আরেকটা কথা, এই জায়গায় নোট একটা কথা, বাতাসের সংস্পর্শে যখন আসে তখন হেপারিন অকেজো হয়ে গেছে। কে অকেজো হয়ে গেছে, হেপারিন অকেজো হয়ে গেছে। হেপারিনের কাজ কি ছিল তিন্নি, বেসোফিল থেকে ক্ষরণ হয় হেপারিন, বল, ভুলে গেলে হবে না। হেপারিনের কাজ কি, হেপারিনকে যে অকেজো করলাম, হেপারিনের কাজ কি, বাঁধতে বাধা দেয়। ভেরি গুড। হেপারিনের কাজ হচ্ছে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া, দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। একজন জিজ্ঞেস করছে ভাইয়া 6 নাম্বারটা কি হয়েছে, 6 নাম্বার কোডিং ফ্যাক্টরে কি হয়েছে। 7 নাম্বার যে কোডিং ফ্যাক্টরটা, ওইটা বেসিক্যালি 6-এর অ্যাক্টিভ রূপ, 6 অ্যাক্টিভ হয়ে 7-এ পরিণত হয়, এই জন্য 6টারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে হেপারিন অকেজো হওয়ার দরকার এই কারণেই, কারণ হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধতে কি হবে, বাধা হয়ে যাবে। কারণ হেপারিন তো রক্ত জমাট বাঁধতে বাধা দেয় দেহের ভিতরে, বেসোফিল ক্ষরণ করে এরা। এটাও এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। বেসোফিল কি ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। দেখছো এক রক্তচাপটা থেকে কত প্রশ্ন আসে। হেপারিন অকেজো করতে হবে, কারণ হেপারিন থাকলে রক্ত জমাট বাঁধবে না। এখন কাইটে গেছে, এখন তো রক্ত জমাট বাঁধাইতে হবে, রাইট।
তাহলে অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে যাবে এবং থ্রম্বোপ্লাস্টিন পরিণত হবে। এখানে ক্যালসিয়াম আয়নও হেল্প করছে এবং অন্যান্য ফ্যাক্টরও হেল্প করছে, বাট আমরা সেটা লিখি নেই। আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন। এবার কি হবে? এবার ক্যালসিয়াম 2+ আয়ন আসবে। কোন আয়ন আসবে? কোন আয়ন আসবে? ক্যালসিয়াম 2+ আয়ন আসবে। কার সাথে? থ্রম্বোপ্লাস্টিনের সাথে। এবং সাথে নেবে 7, 8, 9, 10 নাম্বার কি? এটা কি? ফ্যাক্টর। তাহলে আসলো ক্যালসিয়াম 2+ এবং সাথে নিল কাকে? 7, 8, 9, 10। কার সাথে? থ্রম্বোপ্লাস্টিনের সাথে। কার সাথে? এরা একসাথে একটা টিম তৈরি করবে। এরা কি করবে? একসাথে একটা টিম তৈরি করবে। এই টিম যাবে, যে গুঁতো দিবে। কাকে গুঁতো দিবে? দেখো, থ্রম্বোপ্লাস্টিন কয় নাম্বারে ছিল? 3। তারপরে আছে ক্যালসিয়াম কয় নাম্বারে? 2, 4। তারপরে কি আছে? 2। তাহলে 2 নম্বরে কি আছে? প্রোথ্রম্বিন। এরা যায় গুঁতা দিবে কাকে? প্রোথ্রম্বিনকে। কাকে গুঁতা দিবে? প্রোথ্রম্বিনকে। এই যে 2 নম্বরে কে ছিল? প্রোথ্রম্বিন। এই যে 1, 2, 3, 4, 3, 4, 2, 1। তাহলে 2 নম্বরে কে? প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিনকে গুঁতা দিবে। এখন প্রোথ্রম্বিন সক্রিয় নিষ্ক্রিয়? নিষ্ক্রিয়। প্রোথ্রম্বিনকে কিসে বানাবে? থ্রম্বিনে পরিণত করবে। প্রোথ্রম্বিনকে কিসে পরিণত করবে? থ্রম্বিনে পরিণত করবে। অ্যাকচুয়ালি তীর চিহ্নটা দেওয়া উচিত এইভাবে। তীর চিহ্নটা কিভাবে দেওয়া উচিত বলো তো? তীর চিহ্নটা এভাবে দেওয়া উচিত না? এভাবে দেওয়া উচিত না? হ্যাঁ। তাহলে প্রোথ্রম্বিনকে কিসে পরিণত করলো স্যার? থ্রম্বিনে পরিণত করলো। এবারে থ্রম্বিন কি করবে? এই থ্রম্বিন এসে কাকে গুঁতা দিবে জানো? এই যে ফাইব্রিনোজেন, 1 নম্বরে কে বাদ থাকলো? তাহলে ফাইব্রিনোজেনকে গুঁতা দিবে। কাকে গুঁতা দিবে? ফাইব্রিনোজেন। নাম শুনেই বোঝা যাচ্ছে ফাইব্রিনোজেন। নোজেন যেমন পেপসিনোজেন সক্রিয় হয়ে কি পরিণত হয়েছিল? পেপসিনে। ট্রিপসিনোজেন সক্রিয় হয়ে কিসে পরিণত হয়েছিল? পরিপাকে ট্রিপসিনে। তাহলে ফাইব্রিনোজেন সক্রিয় হয়ে কিসে পরিণত হবে? সক্রিয় ফাইব্রিনে। সক্রিয় ফাইব্রিনে। কিসে পরিণত হবে? সক্রিয় ফাইব্রিনে। সক্রিয় ফাইব্রিনে পরিণত। দেখো, এই ছিল 3, এই ছিল 2, এই ছিল 4, এই ছিল 1, ব্যবহার হয়ে গেছে। সক্রিয় ফাইব্রিন। সক্রিয় ফাইব্রিনটা হবে মোনোমার। ফাইব্রিন মোনোমার। মোনোমার মানে কি? একটা সুতা। ফাইব্রিনটা কি? একটা সুতা। ফাইব্রিন সূত্রক। সক্রিয় ফাইব্রিন। এই সক্রিয় ফাইব্রিনটাই আস্তে আস্তে পরিণত হবে ফাইব্রিন সূত্রকে। কিসে? ফাইব্রিন পলিমার। ফাইব্রিন পলিমার সূত্রকে। কিসে পরিণত হবে? ফাইব্রিন পলিমার সূত্রকে। এই ফাইব্রিন পলিমার পরিণত হবে ফাইব্রিনের জালকে। ফাইব্রিন হচ্ছে একটা সুতা। ফাইব্রিন কি স্যার? এভাবে একটা সুতা তৈরি হয়েছে। ফাইব্রিনের সুতা তৈরি হয়েছে। এই সুতা অনেকগুলো হবে। অনেকগুলো হয়ে ফাইব্রিন কি তৈরি করবে? ফাইব্রিন অনেকগুলো কি তৈরি করবে? জালক। এই জালককে ফ্যাক্টর কত নাম্বার হইতে পারে বলতো স্টেবল করার জন্য? ফ্যাক্টর 13। ওই যে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, মনে আছে? এই যে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর স্টেবল করে। ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর স্টেবল করবে। তারপরে কি হবে? একটা জালক তৈরি হবে। জালক পিণ্ড তৈরি হবে। জালক তৈরি হবে। এই জালের ভিতর দিয়ে রক্তকণিকা আটকে যাবে। কি আটকে যাবে? রক্তকণিকা আটকে যাবে। কেন? মাছ কি জালে আটকা যায় না? কেন আটকা যায় মাছ জালে? কারণ জালের সাইজ মাছের থেকে কি থাকে? ছোট থাকে। এজন্য মাছ জালের মধ্যে কি হয়ে যায়? আটকে যায়। তাহলে রক্তকণিকা আটকে যাবে এবং তঞ্চন পিণ্ড তৈরি হবে। কি তৈরি হবে? তঞ্চন পিণ্ড। আর এই পুরো প্রসেস হইতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তাহলে এই হচ্ছে রক্ততঞ্চন। পুরো সিরিয়ালটা আমি দিয়ে দিলাম তোমাকে। তুমি এটা সিরিয়ালি পরীক্ষা খাতা লিখতে পারো, এই ফ্লোচার্ট লিখতে পারো, তাহলেও হবে। অথবা তুমি চাইলে এভাবে ব্যাখ্যাও করতে পারবা। তাহলে আসো ফ্লোচার্টটা আবার দেখি। ক্ষতস্থান তৈরি হলো, রক্তপাত হলো, উচ্চক্রিয়া বাতাসের সংস্পর্শে ভেঙে গেল, ভেঙে তৈরি হলো থ্রম্বোপ্লাস্টিন। ইন দ্য মিনটাইম হেপারিন কি হয়ে গেল? অকেজ হয়ে গেল। ক্যালসিয়াম 2+ আয়ন আসলো। ক্যালসিয়াম 2+ আয়ন এসে ক্যালসিয়াম 2+ আয়ন সাথে ফ্যাক্টর নাম্বার 7, 8, 9, 10 একসাথে মিলিত হয়ে থ্রম্বোপ্লাস্টিনকে সাথে নিয়ে প্রোথ্রম্বিনকে কিসে পরিণত করলো? থ্রম্বিনে পরিণত করলো। এই থ্রম্বিন ফিব্রিনোজেনকে গুঁতা দিল, বানাইলো কি?
সক্রিয় ফাইব্রিন। এই ফাইব্রিনটা একটা ফাইব্রিন সুতায় পরিণত হলো, অনেকগুলো ফাইব্রিন সুতা মিলে একটা পলিমার তৈরি করলো। আগে ছিল মনোমার, অনেকগুলো মিলে কি হলো? পলিমার। অনেকগুলো ফাইব্রিনের সুতা মিলে একটা জাল তৈরি করলো, জালটাকে স্টেবল করলো কে? ফ্যাক্টর 13। এবং এই জালের মধ্যে কি আটকে গেল? রক্তকণিকা আটকে গেল, রক্তকণিকা আটকে একটা পিণ্ড তৈরি করলো, এটা হচ্ছে রক্ততঞ্চন, তঞ্চন পিণ্ড। রাইট? এই প্রক্রিয়া হতে 4 থেকে 5 মিনিট সময় লাগে, এটাকে বলে ক্লটিং টাইম বা তঞ্চন কাল। ক্লিয়ার? রিক্যাপ করে দিলাম, এখন ক্লিয়ার সবার? পুরো প্রক্রিয়া, রক্ততঞ্চনের পুরো প্রক্রিয়া। আচ্ছা, এবার তোমাদের জন্য আমি হচ্ছে এই পুরো জিনিসটা পরীক্ষা খাতা তুমি কিভাবে লিখতে পারো এর জন্য আমি এটা লিখে দিচ্ছি এখানে। আমি এটা পড়ে দিব, এটা তোমার নিজেরা লিখতে পারবে। এটা ফ্লোচার্ট দিলেও হবে, অথবা তুমি চাইলে এভাবে লিখতেও পারো, লিখলে নাম্বারটা আরো বেশি পাবা তুমি। ঠিক আছে? তাহলে আমি একটু পড়ে শোনাই কি কি বলছি। ক্ষত স্থান থেকে রক্ত বাতাসের সংস্পর্শে আসে ও অনুচক্রিকা ভেঙে যায়। ওকে, এই সময় হেপারিন ওয়াকেজ হয়ে যায়। মিলছে? মিলছে। ভাঙা অনুচক্রিকা বিভিন্ন টিস্যু ফ্যাক্টর প্লাস ক্যালসিয়াম মিলে কিসে পরিণত হয়? থ্রোম্বোপ্লাস্টিন। খেয়াল করো, এই যে অনুচক্রিকা ভাঙছে এবং বলছিলাম বিভিন্ন রকমের ফ্যাক্টর লাগবে, মিলে কিসে পরিণত হয়েছে? থ্রোম্বোপ্লাস্টিনে। আচ্ছা, থ্রোম্বোপ্লাস্টিন হইলো প্রথমে। থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ ফ্যাক্টর 7, 8, 9, 10 এর উপস্থিতিতে প্রথম বিনকে সক্রিয়, এই যে প্রথম বিন থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ সাথে 7, 8, 9, 10 মিলে কিসে পরিণত হইলো? থ্রোম্বিনে। খেয়াল করে দেখো তো, এই যে থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ 7, 8, 9, 10 মিলে কিসে পরিণত হইলো? প্রথম বিনকে থ্রোম্বিন বানাইলো, এটা প্রথম বিন হয়ে গেল থ্রোম্বিন। এই থ্রোম্বিন রক্তরসের ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার এককে পরিণত করে, যা ক্যালসিয়াম 2+ দ্বারা ফাইব্রিন পলিমারে পরিণত হয়। এই যে ফাইব্রিনোজেনকে থ্রোম্বিন কি বানাইলো? ফাইব্রিন বানাইলো। এই ফাইব্রিন আবার কি পরিণত হলো? ফাইব্রিন মনোমার। এখানেও কি হেল্প করছে? ক্যালসিয়াম 2+ হেল্প করছে। আচ্ছা, এই ফাইব্রিন পলিমার বাতাসের সংস্পর্শ থেকে ফাইব্রিন জালকে পরিণত হয় এবং এতে রক্তকণিকা আটকে যায়। ফ্যাক্টর 13 ফাইব্রিন জালককে তৈরি করতে সাহায্য করে বা স্টেবল করে। তাহলে এই যে ফাইব্রিন পলিমার ফাইব্রিন জালকে পরিণত হবে, এখানে রক্ততঞ্চন হয়ে যাবে। ফ্যাক্টর 13 ওইটাকে স্টেবল করবে। ওই কথাগুলো আমি এখানে লিখে দিছি। ক্লিয়ার? পরীক্ষার খাতে তুমি এটা লিখতে পারো, অথবা পরীক্ষার খাতে তুমি ফ্লোচার্টও দিতে পারো। ফ্লোচার্টটা আমার এইদিকে চলে গেছে, তুমি নিচে নিচে আঁকাবা। জায়গা ছিল না বলে ফ্লোচার্টে আমি এইদিকে তুলে দিছি, তুমি নিচে 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 আঁকাবা। ঠিক আছে? যেটা ভালো লাগে তোমার। এইটা হচ্ছে অ্যাকচুয়াল বর্ণনা রক্ততঞ্চন পদ্ধতির। এইদিকে তোমার নাম্বার কেউ কাটতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই প্রক্রিয়া সম্পন্ন করতে, এই পুরো রক্ততঞ্চন যে প্রক্রিয়াটা সম্পন্ন করতে তোমার কতক্ষণ সময় লাগলো? 4 থেকে 5 মিনিট। তাহলে এই 4 থেকে 5 মিনিটটা হচ্ছে ক্লটিং টাইম, তঞ্চন কাল। এটাকে বলা হয় তঞ্চন কাল বা ক্লটিং টাইম। ক্লটিং টাইম বা এটাকে সিটি নামে ডাকা হয়। সিটি, সিটি হচ্ছে 4 থেকে 5 মিনিট। সিটি কত? 4 থেকে 5 মিনিট। ওকে, এটা হলো সিটি। সিটির পাশাপাশি আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ব্লিডিং টাইম। ব্লিডিং টাইম, বিটি। ঠিক আছে? একটা সার্জারির আগে সিটি বিটি করা হয়, একটা অপারেশনের আগে রোগীর সিটি বিটি টেস্ট করা হয়। সিটি মানে ক্লটিং টাইম, বিটি মানে ব্লিডিং টাইম। কতক্ষণ ব্লিডিং হয় এটাকে বলে ব্লিডিং টাইম। কেন টেস্ট করা হয়? একটা পেশেন্টে তুমি সার্জারি করবা, অপারেশন করবা, তাহলে এইটা তার জানা উচিত না যে তার রক্ত জমাট বাঁধতে কতক্ষণ লাগে? সেটা স্লো না ফাস্ট তোমার জানতে হবে না? রোগী মরে যাবে নাইলে। ঠিক আছে? এই জন্য এই টেস্টটা করা হয়, সিটি বিটি টেস্ট করা হয়। তো তোমাদের বইয়ের মধ্যে বিটিটা রাখছে, সিটি রাখে নাই। হ্যাঁ, সিটিটা বাদ দিয়ে দিচ্ছে, আগে সিটি বিটি দুটাই ছিল। তো অ্যাভারেজে মেডিকেল সায়েন্সের হিসাবে ক্ষরণকাল বা ব্লিডিং টাইম, অ্যাভারেজে মেডিকেল সায়েন্সের হিসাবে ব্লিডিং টাইম, যেটাকে বিটি নামে ডাকা হয়, এটা হচ্ছে 2 থেকে 6 মিনিট। 2 থেকে 6 মিনিট। আবার আগে কিছু কিছু বইয়ে 1 থেকে 4 মিনিটও দেওয়া ছিল। এখন মনে হয় কোনো একটা বইয়ের মধ্যে এটাকে 1 থেকে 4 মিনিট দিয়ে রাখছে। কোনো একটা বইয়ের মধ্যে মনে হয় 1 থেকে 4 মিনিট দিয়ে রাখছে ব্লিডিং টাইমকে। হ্যাঁ, তাহলে ক্লটিং টাইম 4 থেকে 5 মিনিট, এটা তোমার মোটামুটি সবগুলা বইয়ের মধ্যেই আমি ঘেটে দেখলাম সব। হ্যাঁ, সিটি 4 থেকে 5 মিনিট না, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু বিটি কিন্তু নাই। হ্যাঁ, বিটি সিটি বিটিটা কিন্তু নাই। আমি আরেকটা বই একটু দেখি, বিটি আরেকটা বই দেখছি এখানে বিটি 1 থেকে 4 মিনিট দেওয়া, তাহলে 1 থেকে 4 মিনিটে দেওয়া। ঠিক আছে? তাহলে 1 থেকে 4 মিনিট জানো, আর গড়ে এটাকে অ্যাভারেজ মেডিকেল সায়েন্সে এটাকে 2 থেকে 6 মিনিট বলে। জেনে রাখো, কাজে লাগবে। আচ্ছা, এখন আসো সিরাম কি। আচ্ছা, রক্ত জমাট বেঁধে গেছে, রক্ত জমাট বাঁধছে, কেমনে বাঁধছে? সিরাম কি? ফেস ওয়াশের মতোই যেটা আমরা মুখে ইউজ করি, ওটা হচ্ছে সিরাম, তাই না? হ্যাঁ, চুলেরও সিরাম আছে, দেখছিস? তিন্নি জানে। আমার বউ মাঝে মাঝে দেখি সিরাম
কিনে কিনে ইউজ করে না, আমি আর বুঝলাম না সিরামটা কি। যাই হোক, তাহলে এই হচ্ছে ধরো জাল, চুলেরও সিরাম আছে, চুলেরও সিরাম আছে, আর হচ্ছে ব্লাডেরও সিরাম আছে, স্কিনেরও সিরাম আছে। আচ্ছা, এই মাঝখানে একটা জানি কি বানাইছে, এই ব্যাঙের একটা সিরাম নাকি শুনলাম, ব্যাঙের না কিসের, সেদিন তোর আপু বলতেছিল। ও শামুকের, হ্যাঁ স্নেল সিরাম, তোর আপু বলতেছিল সেদিন। আমার মুখের মধ্যে মাখায় দিয়ে পরে বলে এটা শামুক দিয়ে বানাইছে। আমি তো শোনা পরে বললাম, শোনা পরে ভাবলাম যে কেন মাখাইলো তাহলে, অনেক সুন্দর শামুকের সিরাম। যাই হোক, এটা অন্য সিরাম। ধরো এইটা সেই ক্ষত, এটা সেই ক্ষত, ক্ষতের মধ্যে ক্ষতটা রক্তনালিকা, রক্তনালিকার ক্ষত, এটা তাহলে কি জাল না? এটা কি জাল না? জালক। কি জালক? কার জালক? ফাইব্রিন জালক। অর্থাৎ এখানে পিণ্ড হবে। অ্যাকচুয়ালি রক্তনালিকাগুলো এখানে কি হয়ে যায়? আটকে যায়। রক্তনালিকাগুলো আটকে যায়, যার ফলে জমাট বেঁধে যায়, কারণ রক্তনালিকা থেকে ছিদ্রগুলা ছোট, এই রক্তনালিকা কি হয়ে আসতে পারে না, বের হয়ে আসতে পারে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেই রক্তনালিকাগুলো যেগুলো আটকায় গেছে। এখন দেখো, রক্তনালিকা আটকাইছে মানলাম, রক্তরস কি আটকায় যাবে? বলো তো, রক্তরস আটকাবে? রক্তরস তো আটকাবে না, রক্তরস তো তরল। রক্তরস কি তরল, রক্তরস তো কোনোভাবে আটকানোর পসিবিলিটি নাই। তাহলে রক্ততঞ্চন হওয়ার পরে, রক্ততঞ্চন হওয়ার পরে ওই জমাট বাঁধা অংশ থেকে কিছু তরল পদার্থ বের হয়ে আসে, সাদা সাদা পানির মতো বের হয়ে আসে। কাটার পরে দেখবা সাদা সাদা পানির মতো বের হয়ে আসে, ওইটি হচ্ছে সিরাম। অ্যাকচুয়ালি এটা রক্তরস। রক্তরস থেকে কিছু কিছু উপাদান ওখানে নাই। কি কি নাই? ক্লটিং ফ্যাক্টর 2 নাই, ক্লটিং ফ্যাক্টর 5 নাই, ক্লটিং ফ্যাক্টর 7 নাই, এগুলো নাই, ফাইব্রিনোজেন নাই, এবং অনেক বেশি সেরোটোনিন থাকে। এই হচ্ছে সিরাম। এটাকে সরাসরি রক্তরস বলা যাবে না, প্লাজমা বলা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি আমরা, তাহলে আমরা লিখতে পারি রক্ততঞ্চনের পর, রক্ততঞ্চনের পর তঞ্চন পিণ্ড থেকে, তঞ্চন পিণ্ড, তঞ্চন পিণ্ড মানে হচ্ছে তো জমাটটা, তঞ্চন পিণ্ড থেকে যে হালকা হলুদ বর্ণের তরল বেরিয়ে আসে তাকে কি বলা হয়? সিরাম বলা হয়। এটা তোমাদের মজার জিনিস বলি, এরা যখন জমাট বেঁধে যাবে তখন তো এরকম একটা কি তৈরি হবে? ক্লট তৈরি হবে না? এরকম একটা ক্লট তৈরি হবে না ওই জায়গাটায়? এটাই তো বলে ক্লট বা জমাট, এটাই তো বলে কি? ক্লট বা জমাট। মজার বিষয় হচ্ছে এই ক্লট বা যে জমাটটা, এটাও কিন্তু লং টাইম থাকে না। তোমাদের আজমল স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে প্লাজমিন এই ফাইব্রিন জালককে ধ্বংসও করতে পারে। প্লাজমিন, প্লাজমিন নামক একটা উপাদান আছে, নাম হচ্ছে প্লাজমিন। কি নাম? প্লাজমিন। এই প্লাজমিন কি করে? প্লাজমিন ক্লট ভেঙে দেয়, ক্লট ভেঙে দেয়। একটা নির্দিষ্ট সময়ের পর রক্ত জমাটটাকে প্লাজমিন হিসাবে কি করে দেয়? ভেঙে দেয়। মানে যখন রক্ত জমাট বাঁধা হয়ে গেছে আর দরকার নাই, তখন এটাকে কি করে দেয়? ভেঙে দেয়, এবং ভেঙে দেওয়ার মাধ্যমে এই প্রসেসটাকে থামায় দেয়। বুঝছো? এটার নাম হচ্ছে প্লাজমিন, এটা জেনে রাখো, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। তাহলে এখানে যে কথাগুলো বললাম, সিরাম কি, ক্ষরণকাল কি, তঞ্চনকাল কি, এগুলো এমসিকিউতে আসে। প্লাজমিন কি করে? ক্লট ভেঙে দেয়, এটাও এমসিকিউতে আসে। এগুলো সব এমসিকিউ লেখা আছে, দেখো উপরে, উপরে লেখা আছে এমসিকিউ। তারপর তো আবার বলবা ভাই আপনি তখন নলেজ মেমোরাইজ আর কনসেপ্ট দাগাই দেন না, লিখে দেন না, ভাই আপনি তখন বই দাগাই দেন না। কি দাগাই দিব বলো তো? বইটা আজমল স্যারের, আজমল স্যারের বই থেকে এক্সট্রা এক্সট্রা ইনফো দিয়ে আমি ভরে ফেলতেছি তোমাদের মধ্যে, তাহলে আমি কি দাগাবো তোমাকে? তুমি স্লাইড নাও, স্লাইড নিয়ে আজমল স্যারের বইয়ের মধ্যে সুন্দর করে দাগায়া, ইনফরমেশনগুলো দাগায়া, এক্সট্রা ইনফোগুলো তুলে ফেলো, তাহলেই হয়ে যাবে। আমি তোমাকে আজমল স্যারের বই দাগাই দিয়ে কোনো লাভ আছে বলো? আমি এত এত এক্সট্রা ইনফো তোমাদেরকে দিচ্ছি, এই জন্য আমি তোমাদের বই দাগাই দিচ্ছি না, স্লাইড দিয়ে দিচ্ছি। এই স্লাইডের ইনফোগুলো আজমল স্যারের বই থেকে দাগায় নাও, দাগায় এক্সট্রা ইনফোগুলো কি করে নাও, লিখে নাও, হয়ে গেল। এই জন্য আমি স্লাইড দিচ্ছি না দাগায়, মানে মেন বই দাগায় দিচ্ছি না। ওকে ডান। আসো, এবার আসো রক্ততঞ্চন ফ্যাক্টরস। রক্ততঞ্চনকে নিয়ন্ত্রণ করে কে কে? এটা এমসিকিউতে আসে, সৃজনশীলে আসে। প্রশ্ন হচ্ছে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না কেন? দেহের ভিতরে কেন রক্ত জমাট বাঁধে না? এটা হচ্ছে প্রশ্ন। তোমাদের পরিপাক অধ্যায়ে পড়াইছিলাম না, পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, মনে আছে? সৃজনশীলের ক্ষতে আসে।
তুমি এটাও সৃজনশীলের ক্ষতে আসে, দেহের ভিতরে রক্ত কেন জমাট বাঁধে না? আবার এমসিকিউতেও আসে, এখানে কিছু কিছু জিনিস আছে এমসিকিউতেও আসে। কি প্রথম কারণ? গতি। রক্তের দ্রুত গতি জমাট বাঁধার অন্তরায়। মানে কি? রক্ত এত দ্রুত পরিবাহিত হয়, হার্ট এত দ্রুত পাম্প করে যে রক্ত জমাট বাঁধে না। রক্তের দ্রুত গতি রক্ত জমাট বাঁধার অন্তরায়। তারপরে 50 ধরনের ফ্যাক্টর আছে। দেখো আমাদের দেহে রক্ত জমাট বাঁধবে কি বাঁধবো না, এটা 50টা ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমি তো 13টা শিখছি। এর মধ্যে কিছু আছে এদের নাম হচ্ছে প্রো কোয়াগুলেন্ট, আর কিছু আছে এদের নাম হচ্ছে অ্যান্টাই কোয়াগুলেন্ট। এটা আলিম স্যারের এক্সট্রা ইনফো। প্রো কোয়াগুলেন্ট, কোয়াগুলেশন শব্দটা আসছে কি? কোয়াগুলেশন। কোয়াগুলেশন শব্দের অর্থই কি? কি? জমাট। তাহলে প্রো কোয়াগুলেশন, প্রো কোয়াগুলেন্ট, প্রো কোয়াগুলেন্ট মানে কি? এরা জমাট বাধায়। এটা কি করে? জমাট বাধায়। আর অ্যান্টাই কোয়াগুলেন্ট, অ্যান্টাই কোয়াগুলেন্ট, অ্যান্টি, অ্যান্টি মানে কি? বিরোধ। তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট তাহলে তারা কি? বিরোধ করে কিসে? জমাটে। জমাট বাঁধতে এরা কি করে? বিরোধ করে। তাহলে প্রো কোয়াগুলেন্ট যারা আছে, কোয়াগুলেশন, কোয়াগুলেশন মানে কি? জমাট। তাহলে প্রো কোয়াগুলেন্ট এরা রক্ত জমাট বাঁধাইতে হেল্প করে। আর অ্যান্টাই কোয়াগুলেন্ট এরা কি করে? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। যেমন একজনকে 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 হেপারিন। এখন এই দুজনের মাঝখানে সবসময় আমাদের দেহের মধ্যে ফাইট হয়। প্রো কোয়াগুলেন্ট আর অ্যান্টি কোয়াগুলেন্ট সবসময় আমাদের দেহের মধ্যে ফাইট করে। এরকম কয়টা আছে? 50টা। সবসময় আমাদের দেহের মধ্যে ফাইট করতেছে। যে জয়ী হয় সেই টিকে থাকে। তো নর্মালি কি হয়? অ্যান্টাই কোয়াগুলেন্ট যারা আছে তারা প্রো কোয়াগুলেন্টের উপরে আধিপত্য বিস্তার করে। মানে কি? মানে আমাদের দেহের ভিতরে অ্যান্টি কোয়াগুলেন্ট গুলা জিতে যায় বেশি। কি বলছে বুঝছো? অ্যান্টি কোয়াগুলেন্ট গুলা কি হয়? জিতে যায়, যা করলে প্রো কোয়াগুলেন্ট গুলা জমাট বাঁধাইতে পারে না। তাহলে 50 ধরনের ফ্যাক্টর, যেখানে যেখানে অ্যান্টি কোয়াগুলেন্ট গুলো জয়ী হয়। এদের মাঝখানে অলওয়েজ ফাইট হয়। এর মধ্যে কে জয়ী হয়? অ্যান্টি কোয়াগুলেন্ট গুলা। আর অ্যান্টি কোয়াগুলেন্টের কাজ কি? জমাট বাঁধতে বাধা দেওয়া। এরকম একটা অ্যান্টি কোয়াগুলেন্টকে হেপারিন, যা রক্ত জমতে বাধা দেয়। বুঝছি? হেপারিন তোমরা পড়ছি, বেসোফিল ক্ষরণ করে। ওকে। মসৃণতা, রক্তনালীর অন্তঃপ্রাচীর অনেক মসৃণ। রক্তনালীর অন্তঃপ্রাচীর অনেক কি? মসৃণ। তাই সেখানে রক্ত জমে না। খেয়াল করো, তখনই রক্ত জমছিল যখনই কোলাজেন তন্তু ফাইবার এখানে জমে খসখসে হয়ে অনুচুকুগুলোকে কি করছিল? টেনে ধরছিল। তখনই কিন্তু ওই জায়গায় রক্ত জমছিল। বা নর্মালি এন্ডোথেলিয়ালটা কেমন? এন্ডোথেলিয়াল মানে বুঝছো তো? অন্তঃগাত্র মানে কি? এন্ডোথেলিয়াল। তাহলে রক্তনালীর অন্তঃগাত্র, রক্তনালীর অন্তঃপ্রাচীর একই জিনিস। এটাকে আমরা কি বলি? এন্ডোথেলিয়াল। এটা অনেক কি? মসৃণ হয়। আর এই মসৃণতার কারণে ওইখানে রক্ত কি করতে পারে না? জমতে পারে না। ঠিক আছে। তারপরে যকৃৎ কর্তৃক সক্রিয় প্রোকোয়াগুলেন্ট অপসারণ, এই কথাটার মানে কি? এই কথাটা তোমাদের আজমল স্যারের বইয়ে দেওয়া নাই। যকৃৎ কর্তৃক আমাদের লিভার কি করে? সবকিছুকে রেগুলেট করে না? তৈরি করে বা ধ্বংস করে। অতিরিক্ত থাকলে এগুলো কি করে দেয়? ধ্বংস করে দেয়। ওই দেখো প্রোকোয়াগুলেন্ট এটা কেন ডমিনেট হয় না? কে ডমিনেট বলতো দিননি আমাদের রক্তের মধ্যে? অ্যান্টিকোয়াগুলেন্ট ডমিনেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট ডমিনেন্ট থাকার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। কেন ডমিনেন্ট জানিস? কারণ এই প্রোকোয়াগুলেন্ট যারা যারা কি করে অ্যাকচুয়ালি জমাট করে, এদেরকে লিভার কি করে? অলওয়েজ ধ্বংস করে দেয়। লিভার এদেরকে ভেঙে দেয়। তৈরি হবে লিভার এদেরকে কি করে দিবে? ভেঙে দিবে। আনটিল যতক্ষণ আমাদের দেহের মধ্যে কোনো রক্তক্ষরণ না হয়, রক্ত জমাট না বাঁধে। আমাদের দেহের মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় কোনো কারণে, স্ট্রোক হইলে, আমাদের যদি কোনো কারণে স্ট্রোক হয় তাহলে কি হয়? রক্ত জমাট বাঁধে না,
তখন আবার এই প্রোকোয়াগুলেন্ট আর অ্যান্টিকোয়াগুলেন্টের মাঝখানে ফাইটটা শুরু হয়। ঠিক আছে, যাই হোক ওটা দরকার নেই। রক্ত জমা স্ট্রোকের কাহিনী অনেক, ওইখানে আসলে প্রোকোয়াগুলেন্টগুলো আধিপত্য হয়ে যায়। দেখো এটাকে সে বের করে দেয় আমাদের দেহে, কে বের করে? যকৃৎ ফাইট করে বের করে দেয়, যার ফলে অ্যান্টিকোয়াগুলেন্ট সবসময় জয়ী লাভ করে এবং তারা আধিপত্য বিস্তার করতে পারে। প্রোকোয়াগুলেন্টগুলো লিভার ভেঙে দেয় বলে। এটা যদি না হতো তাহলে কি হতো জানো? প্রতিদিনে আমাদের হার্টে ব্লক হয়ে যেত, হার্ট অ্যাটাক করতাম আমরা, অথবা ব্রেনে স্ট্রোক করে রক্ত জমাট বাঁধে আমরা মারা যেতাম। আমাদের ব্রেনে স্ট্রোক করে কেমনে? ব্রেন স্ট্রোক কি হয়? ব্রেনের মধ্যে যে রক্তকণিকাগুলো আছে এখানে রক্ত জমাট বেঁধে যায়। কেন জমাট বাঁধে? এই যে প্রোকোয়াগুলেন্ট, এটা জমাট বাঁধায় দেয়। এখন দেখো যকৃৎ যদি এই প্রোকোয়াগুলেন্টগুলোকে বের না করতো তাহলে কি হইতো? এমনি এমনি আমাদের ব্রেনের মধ্যে রক্ত কি হয়ে যেত? জমে যেত। হুদাই আমাদের দেহের বিভিন্ন জায়গায় রক্ত কি হয়ে যেত? জমে যেত। ফুসফুসের মধ্যে রক্ত জমে যেত যদি যকৃৎ এই প্রোকোয়াগুলেন্টগুলোকে কি না করতো? অপসারণ না করতো। আবার দেখো এদেরই আবার কাজে লাগে কখন? যখন কোনো জায়গায় ক্ষত হয়, তখন আবার কে অকেজ হয়ে যায়? এই প্রোকোয়াগুলেন্টগুলা, সরি অ্যান্টিকোয়াগুলেন্টগুলো অকেজ হয়ে যায়। যেমন কে? হেপারিন। তখন হেপারিনের আগে কি বলা হয়? ভাই তুই বস, অনেক কাজ করছিস, এবার তুই বস, এখন তোরা লাগবে না। এখন কি করা লাগবে? রক্ত জমাট বাঁধানো লাগবে। তাহলে এই যে 5টা কারণ কি কি? রক্তের দ্রুত গতি, 50 রকমের ফ্যাক্টর যার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্টগুলো জয়ী হয়, রক্তের অন্তঃগাত্রের রক্তলিকার এবং অন্তঃগাত্রের মসৃণতা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, হেপারিনের আধিক্য রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, এবং যে প্রোকোয়াগুলেন্টগুলো তৈরি হয় রক্ত জমাট বাঁধানোর জন্য সেগুলো যকৃৎ কি করে দেয়? ভেঙে দেয়, যা কোনো দেহের ভিতরে কখনো রক্ত জমাট বাঁধে না। এখানে অনেক কিছু কিন্তু এক্সট্রা আছে, এক্সট্রা ইনফো এখানে দেওয়া আছে। আর এমসিকিউর জন্য কি পড়বো? এমসিকিউর জন্য এই যে এই 50 রকমের কো ফ্যাক্টর এটা পড়বো, হেপারিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এটা পড়বো, যকৃৎ প্রোকোয়াগুলেন্টগুলো অপসারণ করে, এগুলো এমসিকিউর জন্য পড়বো। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য। আর পুরোটাই সৃজনশীল আমাদের আসতে পারে। ঠিক আছে, সম্ভবত আমাদের আজকে সর্বশেষ স্লাইড সিরাম কি, এটা তো পড়ে ফেলছি না? রক্ত জমাট বাঁধার পরে রঞ্চনপিণ্ড থেকে যে হালকা তরল পদার্থ বের হয় এটাকে কি বলা হয়? সিরাম। আর সিরাম নিয়ে স্টাডি করায় মেডিকেল সায়েন্সে, মেডিকেল সায়েন্সে যে শাখায় সিরাম নিয়ে গবেষণা করে, মেডিকেল সায়েন্সের যে শাখায় সিরাম নিয়ে গবেষণা করে তাকে বলা হয় সেরোলজি। কি বলা হয়? সেরোলজি। তাকে বলা হয় সেরোলজি। তাহলে সেরোলজি কি? মেডিকেল সায়েন্সের যে শাখায় সিরাম নিয়ে গবেষণা করে। ঠিক আছে, আচ্ছা সিরামে কি থাকে এবং কি বেশি থাকে এটা একটু এমসিকিউর জন্য জেনে নিই। সিরামে ফাইব্রিনোজেন থাকে না। সিরামে কি থাকে না? ফাইব্রিনোজেন থাকে না। এখন বলতে পারো সিরামে ফাইব্রিনোজেন কেন নেই স্যার? আরে ভাই রক্তরসে ফাইব্রিনোজেন থাকে, সেই ফাইব্রিনোজেনটাকে কিন্তু কিসে বানানো হয়েছে? ফাইব্রিন সুতায় পরিণত করা হয়েছে। তাহলে যেটা বের হয়ে আসতেছে এখানে তুমি সিরামের মধ্যে সেই ফাইব্রিনোজেন তুমি কেমনে পাবা? ভালো করে বোঝার চেষ্টা করো। ফাইব্রিনোজেন সিরামে থাকে না, রক্তরসে থাকে। সিরামে কেন থাকে না? রক্তরসের ফাইব্রিনোজেনটাই তো কি হয়ে গেছে? ফাইব্রিনে পরিণত হয়েছে সুতায়, তারপর তো বাকিটুকু পানি হয়ে বের হয়ে আসছে। এই জন্য সিরামে কি থাকে না? ফাইব্রিনোজেন থাকে না। তারপর আর কি কি থাকে না? ফ্যাক্টর 2। ফ্যাক্টর কত? 2। তাহলে ফাইব্রিনোজেনের পরে কে? প্রোথ্রম্বিন থাকে না। কে থাকে না? প্রোথ্রম্বিন থাকে না। তারপরে ফ্যাক্টর 5 এবং ফ্যাক্টর 7 এরা থাকে না, এরা থাকে না, জানতে হবে। তাহলে কে বেশি থাকে? কিসের ঘনত্ব বেশি থাকে? দেখো যখন অনুচক্রিকা ভাঙে অনেক বেশি কি ক্ষরণ হয়? সেরোটোনিন ক্ষরণ হয় অনেক বেশি। কেন সেরোটোনিন ক্ষরণ হয়? যাতে রক্তনলিকা কি হইতে পারে? সংকোচন হইতে পারে। কে সেরোটোনিন ক্ষরণ করে? অনুচক্রিকা নিজেই করে। তো সেটাও কি সিরামের সাথে বের হয়ে আসবে না? এই জন্য সিরামে কার ঘনত্ব বেশি থাকবে? হ্যাঁ, সেরোটোনিনের ঘনত্ব বেশি থাকবে। সেরোটোনিনের ঘনত্ব বেশি থাকবে। তাহলে ফ্যাক্টর 2, ফ্যাক্টর 1 2 বলতে পারো, ফ্যাক্টর ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম। তাহলে ফ্যাক্টর 1 2 5 7 থাকবে না এবং সেরোটোনিনের ঘনত্ব বেশি থাকবে। বলতো প্লাজমাতে কি কোনো সিরামিক কোনো রক্তকণিকা থাকবে? সিরামে কি কোনো তঞ্চন ধর্ম থাকবে? জমাট বাঁধানোর কোনো ক্ষমতা থাকবে আর সিরামের? কেন থাকবে না? অলরেডি তো তার এইসব জিনিস কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। তাহলে সিরামের রক্ত জমাট বাঁধানোর কোনো ক্ষমতা নাই। ঠিক আছে, আর সিরামের মধ্যে 90 থেকে 95% পানি থাকে, এটা তোমাদের বইয়ে লেখা আছে। কোনো রক্তকণিকা থাকে না। আর এ অনেক অল্প সময় বাঁচে, সিরাম খুব অল্প সময় থাকে। হ্যাঁ,
সিরামে সিরামে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে খনিজ লবণ থাকে। এটা অ্যাড করতে পারো। সিরামে অনেক খনিজ লবণ থাকে। কি থাকে? খনিজ লবণ থাকে। কেন খনিজ লবণ থাকে? যে রক্তরসের খনিজ লবণগুলো বের হয়ে আসে। সিরামে অনেক কি থাকে? খনিজ লবণ থাকে। খনিজ লবণ থাকে, খনিজ লবণ থাকে, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, খনিজ লবণ থাকে। আরও কি কি থাকে? কি কি থাকে না? লোহিত রক্ত, কোনো রক্তকণিকা থাকে? তাহলে এটাও লিখে দাও, আরবিসি থাকে না। আরবিসি লিখলে বোঝা যাবে কোনো রক্তকণিকা থাকে না। ঠিক আছে, শেষ। লসিকা নেক্সট দিন পড়াবো। ভাইয়া কি আমাদের কমেন্ট দেখে না? দেখলাম তো। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনা। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, তাহলে আজকে আমরা অনুচক্রিকা নিয়ে জানলাম। অনুচক্রিকাকে থ্রম্বোসাইট বলে, প্রথমে বলছিলাম এই নামটা একটু ভালো করে জানবা। প্লাটিলেট বলে। অনুচক্রিকা বিভিন্ন রকমের আকার হয়, বা রড আকার, গোলাকার বেশি বলে। প্রতি কিউবিক মিলিমিটারে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ, মতান্তরে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পরিমাণ থাকতে পারে। এই পরিমাণটা আয়ুষ্কালটা কত? 5 থেকে 9 দিন, অথবা 2.5 থেকে 9 দিন পর্যন্ত হইতে পারে। শুধুমাত্র প্লীহাতেই কি থাকে? অনুচক্রিকা জমা থাকে, অন্য কোথাও অনুচক্রিকা জমা থাকে না। প্রতিদিনে কতটুকু অনুচক্রিকা তৈরি হয়? 20,000 কোটি। আর থ্রম্বোকাইনেস বা থ্রম্বোপ্লাস্টিন কি? অনুচক্রিকা ভেঙে যে জিনিসটা তৈরি হয়, ওটা হচ্ছে থ্রম্বোকাইনেস এনজাইম বা থ্রম্বোপ্লাস্টিন। একই জিনিস। হিমোস্ট্যাটিক অনুচক্রিকার কাজ কি? হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করা, এন্ডোথেলিয়াল রিপেয়ার করা, সেরোটোনিন ক্ষরণ করা, 5-HT বা হিস্টামিন ক্ষরণ করা এবং ফ্যাগোসাইটোসিস করা। সে কি কি ফ্যাগোসাইটোসিস করে? কার্বন কণা করে, ইমিউন কমপ্লেক্স করে এবং ভাইরাস করে। সে হিস্টামিন ক্ষরণ করে কিভাবে? অনুচক্রিকা ধ্বংস হওয়ার আগে। হিস্টামিন আর সেরোটোনিনের কাজ কি? রক্তরেখাকে সংকোচন করা। সে অ্যান্ডোথেলিয়ালকে রিপেয়ারও করতে পারে কোনো জায়গায় কেটে গেলে, এবং সে প্লাটিলেট প্লাক তৈরি করতে পারে। এটাকে হিমোস্ট্যাটিক প্লাগও বলা হয়। কিভাবে? অনুচক্রিকাগুলা কোনো জায়গায় কেটে গেলে সেই জায়গার তন্তু, কোলাজেন তন্তুর সাথে অনুচক্রিকা লেগে যায় এবং সে জায়গায় প্লাগ আকারে জমতে থাকে। এটাকে হিমোস্ট্যাটিক প্লাগ বা প্লাটিলেট প্লাগ বলে। তারপরে আমরা সেরোটোনিন, এটা তো দেখলাম, কনসেপ্ট দরকার নাই। অতিরিক্ত তথ্যের জন্য আমরা যেটা দেখলাম, থ্রোম্বোসাইটোসিস বা থ্রোম্বোসাইথেমিয়া, যখন 5 লাখের বেশি বেড়ে যায় অনুচক্রিকার সংখ্যা, অনুচক্রিকার সংখ্যা যখন 20 থেকে 30,000 কমে চলে যায়, তখন সেটাকে থ্রোম্বোসাইটোপেনিয়া বা পারপিউরাও বলা হয়। ঠিক আছে। তারপরে আমরা ক্লটের সংজ্ঞা জানছি, যে প্রক্রিয়া দেহের কোনো অঙ্গের কোনো ক্ষতস্থান থেকে জেলির মতো অর্ধকঠিন কোনো পদার্থ বের হয়ে জমা হয় এবং সেই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, তখন এটাকে বলা হয় রক্ততঞ্চন। আর রক্ততঞ্চনকে বলা হয় হিমোস্টেসিস। কি বলা হয়? হিমোস্টেসিস। তারপরে আমরা দেখলাম 3টা পদ্ধতিতে আছে। প্রথম পদ্ধতি কি? রক্তনালী সংকোচন। তারপর পদ্ধতি হচ্ছে প্লাটেলেট প্লাক তৈরি বা হিমোস্ট্যাটিক প্লাক তৈরি, এবং তারপরের পদ্ধতি হচ্ছে রক্ততঞ্চন। অ্যাকচুয়ালি রক্ততঞ্চন পদ্ধতিটা আমরা আলোচনা করি। ঠিক আছে। রক্ততঞ্চন পদ্ধতির জন্য 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এর মধ্যে 1, 2, 3, 4 ফেব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+1 অবশ্যই পড়তে হবে। তারপরে তোমাদের আর বাকিগুলোও জানতে হবে। বাকিগুলোর মধ্যে আছে কি কি? ল্যাবাইল ফ্যাক্টর, স্টেবল ফ্যাক্টর, অ্যান্টিভেলিক ফ্যাক্টর এ, অ্যান্টিভেলিক ফ্যাক্টর বি বা ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, হেগম্যান ফ্যাক্টর এবং ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তারপরে আছে রক্ততঞ্চন পদ্ধতি। রক্তজনিত পদ্ধতি কোনো জায়গায় ক্ষত হবে, রক্তপাত হবে, অনুচক্রিকা বাধার সংস্পর্শে ভেঙে যাবে, ভেঙে যেয়ে থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হবে। এর মধ্যে হেপারিন অকোজে হয়ে যাবে, ক্যালসিয়াম 2+7 এবং 5, 7, 8, 9, 10 একসাথে মিলে থ্রোম্বোপ্লাস্টিনের সাথে যে প্রথম বিনকে থ্রোম্বিনে পরিণত করবে, এই থ্রোম্বিন ফিব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করবে, এই ফাইব্রিন মোনোমারকে ফাইব্রিন পলিমারে পরিণত করবে ক্যালসিয়াম, এই ফাইব্রিন পলিমার জালিকে পরিণত হবে, এই জালকটাকে স্টেবল করবে কে 13 নম্বর ক্লটিং ফ্যাক্টর অর্থাৎ ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এবং জালকে রক্তকণিকা আটকে যাবে এবং রক্ত জমাট বেঁধে যাবে। এই পদ্ধতিটাই এখানে সুন্দর করে লেখা আছে, সেদিন ছিল তোমরা লিখবা। তারপর আমরা জানছি বিটি সিটি। বিটি কত? বিটি হচ্ছে 1 থেকে 4 বা 2 থেকে 6, এবং সিটি কত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। সিরাম কি? রক্ত জমাট বাঁধার পরে যে পাতলা তরল হালকা হলুদের মতো পদার্থ বের হয়ে আসে, এটাকে বলা হয় কি? সিরাম। সিরামের মধ্যে কি কি নাই? সিরামের মধ্যে ক্লটিং ফ্যাক্টর 1, 2, 5, 7 নাই, রক্তকণিকা নাই, সিরামের তঞ্চন ধর্ম নাই, সেরোটোনিনের ঘনত্ব অনেক বেশি। তারপর আমরা জানছি রক্ত কেন নালীবদ্ধ জমাট বাঁধে না? রক্তের দ্রুত গতি। রক্তের মধ্যে 50 রকমের ফ্যাক্টর আছে, যার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট আর প্রোকোয়াগুলেন্ট থাকে। প্রোকোয়াগুলেন্টগুলো জয়ী হতে পারে না, কারণ লিভার তাদেরকে ড্যামেজ করে দেয়, আর অ্যান্টিকোয়াগুলেন্টগুলো সবসময় জয়ী হয়। যেমন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন। আর পাশাপাশি রক্তনালিকা অনেক বেশি মসৃণ থাকে, যার কারণে সেখানে কি করতে পারে না? রক্ত জমাট বাঁধতে পারে না। অ্যান্ড লাস্ট সেরোলজি কি? যে শাখায় সিরাম নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় সেরোলজি। সিরামে কি থাকে কি থাকে না অলরেডি আমি বলে ফেলছি। দ্যাটস ইট। এই হচ্ছে আজকে আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের নেক্সট ক্লাস কিন্তু একটু আগে হবে। তোমাদের নেক্সট দিনের যে ক্লাসটা একটু টাইমটা 3টার সময় হবে না, 3টার সময় আমাকে একটু ডাক্তারের কাছে যাইতে হবে। তো নেক্সট ক্লাসটা কোন টাইমে আমি তোমাদের জানাই দেবো। সম্ভবত নেক্সট ক্লাস পরশুদিন, যেটা বৃহস্পতিবারের ক্লাসটা রাতে হবে সম্ভবত। আমি তোমাদের টাইম জানাই দেবো, টেনশনের কিছু নাই। হ্যাঁ, বিকাল 3টায় হবে না, আগে থেকে বলে রাখলাম কিন্তু।